হ্যালো, গুড মর্নিং টু অল। কালকে আমাদের লাস্টের দিকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়ে গেছিল, তার সাথে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দুটো পাইল আপ আছে। তো স্টার্ট করা যাক। ফার্স্ট পয়েন্ট দিচ্ছে, আজকে বেশিরভাগটাই কোশ্চেন অ্যান্সার আছে। 4-5টা টপিক আছে যেটার মনে হয়েছে যে ডিটেলসে জানাটা খুব দরকার অ্যাজ পার আওয়ার এক্সাম। তো তাই জন্য এই 4-5টা টপিক ডিটেলস এক্সপ্লেন আছে, আর আদারওয়াইজ বেশিরভাগ কোশ্চেনটাই হচ্ছে কোশ্চেন অ্যান্সার। First point, first topic, Union Finance Ministry launches PM Internship Scheme mobile app to provide employment to youth. PM Internship Scheme mobile app. কাদের জন্য? অনলি ফর ইউথ, 18 থেকে 24 এরকম রেঞ্জের স্টুডেন্ট, যেগুলো 24 ইয়ার্স ওল্ড বয়স পর্যন্ত ইন্টার্নশিপ করতে পারবে। এমন নয়, এবং স্কুল ড্রপ মানে ক্লাস 10 পাস করার পর থেকে তোমরা এটা করতে পারবে। দিয়ে দিচ্ছে ইউনিয়ন ফিনান্স মিনিস্ট্রি কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্টার নির্মলা সীতারামন launched a dedicated mobile application for Pradhan Mantri Internship Scheme in New Delhi. The app will facilitate interested candidates complete the registration and application process to encourage wider participation. Recently, over 80 outreach events have been conducted across colleges, ITIs and Rozgar Mela, ITIs, অ্যাক্রস কলেজ। এই জিনিসগুলো সবগুলো কিন্তু ইউথ পারপাসেস, বিকজ অফ এই স্কিমের একটাই লক্ষ্য হচ্ছে আমাদের যে একাডেমিক গ্যাপটা থাকে, আর একাডেমিক গ্যাপ এবং মার্কেট ডিমান্ডস, আমরা যখন সামহাও আমরা এই যেমন আর্টস স্ট্রিম ব্যাকগ্রাউন্ড থেকে যখন কোনো গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন সেটা বাই চান্স যদি নাও হয়ে থাকে, অ্যাজ এ পার্ট টাইম জব যখন আমরা করি, সেখানে কিন্তু আমাদের প্রথমেই ল্যাক অফ স্কিল, ল্যাক অফ মানে নলেজ অফ সাবজেক্ট, এরকম অনেক কিছু গ্রাউন্ড থেকে আমাদেরকে বাদ দিতে হয়। তো এইগুলোর মেন কারণটা হচ্ছে আমাদের হয়তো পড়তে আমরা সেরকম কোনো স্কিল শিখি না, যার জন্যই ইন ফিউচার এখন যেহেতু মার্কেট মানে ডেভেলপিং কান্ট্রিজের টার্গেটই হচ্ছে স্কিলের ওপর, তো সেই স্কিলগুলোকে যাতে অ্যাডাপ্ট করতে পারি অ্যাজ ইউজুয়াল কন্টেম্পোরারি উইথ ইউর স্টাডি। তো সেই সবের জন্য গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নেওয়া উচিত, এবং তার জন্য মানে একটা পড়ার পাশাপাশি একজন যদি কাজও করতে চায়, লাইক ইউএসএ আজ ওয়েস্টার্ন কান্ট্রিতে যেমন হয়ে থাকে, যে পড়ার পাশাপাশি আফটার 15 years 14 years and now you should started your own money বা ওন এক্সপেন্ডিচারটা, নিজের এক্সপেন্ডিচার নিজেই চালাতে হবে। তো সেই রকমই যাদের যদি কনসেপ্ট আমরা এখানে এখন প্রত্যেকেই কনসেপ্ট করে থাকি, বাট তার মানে এই নয় যে এডুকেশনটাকে ভুলে যেতে হবে। এডুকেশনের সাথে সাথেই আমাদের টার্গেট থাকবে যে আমাদের যে কোনো একটা স্কিল বেসিসে কিছু করা, যাতে ওই স্কিলটা নিয়ে যে ইন ফিউচার যদি স্টাডির থাকে, স্টাডির একাডেমিক ব্যাকগ্রাউন্ডে কেউ যেতে চায়, একাডেমিক ব্যাকগ্রাউন্ডের স্কিল আলাদা থাকে, তো সেটা আলাদা। আদার্স পার্টে যদি আমরা যেতে চাই, সেখানে ওই স্কিল দিয়ে যেন কোনো না কোনো স্কিল ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো জব আমরা পেয়ে থাকি। তো তাই জন্য প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম, যেটা সেই মোবাইল অ্যাপ লঞ্চ হয়েছে, এই গ্যাপটাকে যাতে কম করা যায় সেটার উপরে ফোকাস করেছে। The Union Budget 2024-25 announced that the scheme will begin in a pilot project for the financial year 2024-25, targeting 1.25 lakh internship. It's a huge target, 1.25 lakh internship. The app allows to users to participate in the referral program introduced by the Ministry of Corporate Affairs. বলেই দিচ্ছে এখানে কাদের আন্ডারে চলছে, এক তো মিনিস্ট্রি অফ ফিনান্স অ্যান্ড দেন কোলাবোরেট উইথ মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। আমরা আজকাল দেখি বিশেষ করে প্রাইভেট জবগুলোতে প্রতিনিয়ত, রিসেন্টলি সল্টলেকে কিছু রিসেন্টলি হলো সল্টলেকে, যে কাজের চাপে প্রেশারে সে সুইসাইড করেছে। বেঙ্গালুরুতে হলো কিছুদিন আগে। তো সামহাও কোথাও না কোথাও রিলেটেড হতে মানে নিজেদের মনে হয় যে কর্পোরেট ওয়ার্ল্ডেও কিন্তু আলাদা একটা প্রেশার থাকে। যারা কাজ করি বা কাজ করে এসছে তাদের ব্যাপারটা আলাদা, তারা জানে। অনেক আমি ইউপিএসসি এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখেছি কর্পোরেট জব লিভ করে তারা গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছে। কোথাও না কোথাও একটা মেন্টাল প্রেশার প্রচুর দেওয়া হয়। কেন দেওয়া হয়? তার মানে ওখানে বার্ডেন বেশি। প্রত্যেকটা যদি আমাদের ইকুয়ালিটি মেনটেন করা যায়, সমস্ত ফিল্ডকে যদি ইনভলভ করানো যেতে পারে, তো বার্ডেন অতটা হবে না। তো একটা ফিল্ডের উপরে, ইঞ্জিনিয়ারিং এইসব ফিল্ডের উপর যখন বার্ডেন চলে যায়, সামহাও ওই ফিল্ডেরও জব কম। সমস্ত ফিল্ডকেই ফোকাস রেখে এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা প্রধানমন্ত্রীর অ্যাপ লঞ্চ করা হয়েছে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ দ্য প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম October 3rd, 2024. The initiative aims to provide 1 crore young Indians 12-month paid internship in the nation's top companies in the next 5 years.
12-month paid internship in the nation's top 5 years in the next 5 years, 5 বছরের মধ্যে বা 12 মাসের এরকম ওভার দ্য 12 মাসের কনসেপ্ট কমপ্লিট করবে ইন্টার্নশিপটা, পুরো 1 বছর ধরেই চলবে। thereby bridging the gap between academic learning and industry demands, thereby bridging the gap academic learning and industry demands। বাট এটা একটা নেগেটিভ দিকও আছে। আমরা যখন স্কিম মানে এমপ্যাথেটিক বা যদি এটাকে আমরা ক্রিটিসাইজ করতে যাই, ইন কেস এখানে দিচ্ছে কিন্তু 18 to 24 ইয়ার্স। সামহাও লোকে 18 to 24 ইয়ার্স মতলব আফটার 12, বেশিরভাগ এজটা এখানে একাডেমিক গ্যাপ 18 to 24 ইয়ার্সে, যখন সে আফটার 12 পাস করার পর যদি কেউ অন্যান্য লাইনে নেট ফেট বা অন্য স্কিলের দিকে যেতে চায় সেদের ব্যাপারটা আলাদা। বাট কেউ যদি একাডেমিক গ্রাউন্ডে একবার ঢুকতে চায় তাকে কিন্তু প্রচুর স্টাডি করতে হয়, বা আইআইটি থেকে এইসব যখন কেউ পড়াশোনা করতে চায় তাদের ড্রিমস আইআইটি বম্বে, দিল্লি বা এইমস এর চাকরি, অ্যাজ ইউজুয়াল ভালো কোনো কলেজ থেকে স্কলারশিপ নিয়ে ইউপিএসসির পড়াশোনা। যদি একবার আমাদের এটা বাস্তব মতের দিকে বলতে গেলে আমরা নিজেদের খরচাও চালাতে যাই, কিন্তু একবার যখন আমাদের মাথার মধ্যে ঢোকে না যে প্রতি মাসে আমাকে এত টাকা আর্নিং করতে হবে, এই জায়গা থেকে দাঁড়াতে গেলে এখন যেটা একটা আফটার 25-30 পরে সেটা একটা ম্যান্ডেটরি হয়ে যায় নিজের খরচা নিজে চালানো। কিন্তু যতদিন পর্যন্ত নিজের পড়াশোনাটা চালানো যেতে পারে না, তো সেইখানে পার্ট টাইম জবের থেকে একটু ফোকাস কম রাখা বেটার, কারণ কোথাও না কোথাও নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে থাকে পড়াশোনার দিক থেকে। তো যখন আমি আর্নিং করা শিখছি, তার মানে আমার টার্গেট থাকবে একবার আর্নিং করা শিখে গেলে কিন্তু আমাদের অল টাইম কখনো ওই ছেড়ে দিলেও একটা নিজে স্যাটিসফাইড থাকতে পারি না। তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে কিন্তু পড়াশোনার দিকে। এই নেগেটিভ ইম্প্যাক্টটা কিন্তু আমাদের মাথায় রেখে যখন কোনো আমরা স্কিম ক্রিটিসাইজ করি পুরো দিকটাই ভাবতে হবে। আচ্ছা, নেক্সট, ক্যান্ডিডেটস ক্যান অলসো অ্যাপ্লাই ফর আপ টু 3 ইন্টার্নশিপ অ্যাট দ্য সেম টাইম থ্রু দ্য অ্যাপ। কটা ইন্টার্নশিপ একসাথে করতে পারবে? 3টে ইন্টার্নশিপ করতে পারবে থ্রু দ্য টাইম। PMIs aspires to cultivate workforce that are both skilled and adaptable to the evolving global economic landscape. PMIs aspire cultivate workforce that both skilled and adaptable, যাদের স্কিল আছে তাদের, এবং অ্যাডাপ্টেবল যেগুলো গ্রহণযোগ্যতা একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যদি কিছু ইন্টার্নশিপ করতে চায় সেখানে ওখানে করতে পারবে অ্যাজ দ্য গ্লোবাল ইকোনমিক ল্যান্ডস্কেপ। ডেডিকেটেড সিম্পলিফাইড PMIs পোর্টাল অ্যালং উইথ দ্য ডেডিকেটেড মোবাইল অ্যাপ। পোর্টাল থেকেও তোমরা রেজিস্টার করতে পারবে, পোর্টাল থেকেও গিয়ে তোমরা যে তোমাদের ওখানে যা যা কোয়ারিজ আছে সমস্ত জানতে পারবে। উইথ অ্যাপার্ট ফ্রম পোর্টাল, ইউ জাস্ট ডাউনলোড ফর ইয়োর ফোন দ্য অ্যাপ and register all of your data. After that you should start, এবং তারপরে গভর্নমেন্ট তোমাকে ইন্টার্নশিপের জন্য ইয়ে করবে। নেক্সট, allowing users to easily filter opportunities by district, state, sector and location radius, এবং সেখানে কি কি দিয়ে দিচ্ছে, তুমি যেখানে থাকছো তোমার ডিস্ট্রিক্ট, স্টেট এবং তোমার লোকেশনের ওয়াইজ এগুলো তোমাকে প্রোভাইড করা হবে। In round 1, 280 companies across 25 sectors posted 1.27 lakh opportunities, 745 districts, leading 82,000 internship offers. এখনো পর্যন্ত ফার্স্ট রাউন্ডে কতগুলো হয়েছে? 280 খানা কোম্পানি বা পুরো ইয়ে করেছে, কতগুলো সেক্টরস এর মধ্যে প্রোভাইড হয়েছে অ্যাক্রস 25 সেক্টরস, পোস্টেড কত 1.27 লাখ অপরচুনিটিস। কতগুলো ডিস্ট্রিক্টের মধ্যে এই ইন্টার্নশিপ এখনো পর্যন্ত প্রোভাইড করা হয়েছে? 745 ডিস্ট্রিক্ট এবং 82,000 এর উপর ইন্টার্নশিপ প্রোভাইড করা হয়েছে। এক্সপ্যানশন অফ স্কিম, following the overwhelming response of the over 6 lakh application in round 1, round 2 offers 1.18 lakh internship plus opportunities across the 735 districts in India, providing a valuable bridge between the academic learning and industry expectation. তার মানে এখনো পর্যন্ত যারা আফটার কোভিড এডুকেশন একাডেমিক গ্রাউন্ড তো ছোড়ো, আনএমপ্লয়মেন্ট তো প্রচুর, আমরা প্রত্যেকেই জানি। তো এখনো পর্যন্ত ফার্স্ট রাউন্ডে অলরেডি হয়ে গেছে অ্যাপ্লিকেশন 6 লাখ অ্যাপ্লিকেশন ইন রাউন্ড 1, রাউন্ড 2 তে 1.18 লাখ উইথ ইন্টার্নশিপ অপরচুনিটিস, তার মানে 7.18 লাখ পর্যন্ত এখনো পর্যন্ত কমপ্লিট হয়েছে। কতগুলো ডিস্ট্রিক্ট বলেই দিয়েছে, 735 ডিস্ট্রিক্ট। Next, significance of this scheme, PMI is a transformative investment in India's future. It bridges academic knowledge with real world industry experience. কার সাথে এটা মানে কি বলবো হেল্পফুল হবে? একাডেমিক নলেজ এবং তার সাথে রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স, আমাদের যে মানে
স্কিলের উপর ধরে শুরু করে, মানে পাতি বাংলা কথা বলতে গেলে যদি বলতে চাই, শুধু জ্ঞান রাখলে হবে না, ওটাকে ইমপ্লিমেন্টও করতে হবে। সেইটাই যে নলেজের সাথে সাথে তুমি তোমার নলেজকে কোথায় লাগাতে পারবে বা কিভাবে এই নলেজটাকে নিয়ে কাজ করবে, সেটার একটা এক্সপিরিয়েন্স করার সুযোগ। PMIS aims to create confident, skill and industry ready to youth. Exactly. Through the PMIS India envision to youth as a leaders who can shape the nation's future. এটার মেইন টার্গেট কি? কনফিডেন্ট, স্কিল অ্যান্ড ইন্ডাস্ট্রি রেডি ইউথ। এক্স্যাক্টলি। আমাদের এখানে আমি যখন দিল্লিতে থাকতাম তখন দেখতাম যারা আমার সাথে পড়তো তারা যথেষ্ট কনফিডেন্ট, সামহাউ জানি না তাদের আলাদা ব্যাকগ্রাউন্ড হয়তো হবে। প্রত্যেকটা স্কুলে তাদের ওখানকার, যেমন আমি যেখানে থাকতাম তার যে মানে ওখানকারই 2-4টে স্কুলে কিছু টিচারদের সাথে চিনতাম, তো তাদের স্কুলে আমি দেখতাম আফটার 10-11 যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়ছে তাদের স্কুলে একটা ওই পার্লামেন্ট সেশন টাইপ হয়ে থাকে, সেখান থেকে পার্লামেন্টারি তোমার হয়, তো ওরা সবাই পার্টিসিপেট করতে পারে। আমি আজ পর্যন্ত যে স্কুল থেকে পাস আউট হয়েছি কোনোদিনই এরকম কিছু দেখিনি। তো একটা যে কনফিডেন্ট লেভেল থাকবে আমাদের স্কুলে, যে না এই কাজগুলো করলে একটা কনফিডেন্ট থাকতে পারে, ইন কেস আমরা এটা নিয়ে বা ওই রকম জাতীয় কিছু একটা করতে গেলে সেটা নিয়ে কনফিডেন্ট পাবো। ইন কেস অফ কলেজেও নাথিং, কলেজটা আজকাল কলেজে তো কিছুই হয় না। আমি যে কলেজ থেকে পাস আউট করি সেটা আরো ফালতু কলেজ, তো কোথাও না কোথাও সেইগুলো কিন্তু অনেক ল্যাক। মানে যারা আমি এটা মানে বলবো না যে স্টাডির এটা না, একাডেমিকের দিক থেকে যেখানে আমাদের যেটা পড়া যখন সেটা পসিবল হয়নি, বাট পরে সুযোগ পেয়ে সেখান থেকে আমি অনেক কিছু শিখেছিলাম। তো যারা এই মেট্রোপলিটন সিটিতে বা একটুখানি বেটার কলেজে লাইক আছে যে যাদবপুর ইউনিভার্সিটি, ভালো কিছু রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে, তাদের কাছে যদি ফালতু জিনিসগুলো চোখ না দিয়ে একটু ভালো করে দেখা যায়, অ্যাপার্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল নাউডেজ JNU সব জায়গাতেই, তখন কিন্তু তুমি অনেক রকম স্কোপ পাবে যে তুমি সেখানে নিজের কনফিডেন্টটাকে বিল্ড করতে পারবে, নিজের কিছু স্কিল পাওয়ার যেগুলো আমাদের দরকার ইন ফিউচার শিখে রাখার জন্য, সেগুলো কিন্তু তুমি শিখতে পারবে। তো এগুলো আমাদের মেইন টার্গেট থাকে স্কুল কলেজগুলোতে, যাতে স্টুডেন্টদের ইন ফিউচার আপকামিং ফিউচারে তাদের যাতে আরো বেটার, মানে তারা তাদেরকে যাতে বেটার ভাবে রাখতে পারে বা বেটার ওয়েতে প্রেজেন্ট করতে পারে। তা সেটা এখন স্কুল কলেজগুলো বন্ধ করে দিয়ে এখন প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম সেই সুযোগটা দিচ্ছে। সো এখানে সেটাই বলা হয়েছে যে কনফিডেন্ট, স্কিল ইন্ডাস্ট্রি এন্ড রেডি টু ইউথ through PMI's invasion in youth to as leaders who can shape the nation's future. Recently, we are also read PM যারা স্কুলে থাকতে থাকতে বিজনেস আইডিয়া থাকতে পারে, কর্পোরেট অ্যাজ আ বিজনেস, নিজেদেরকে বিজনেস ইন ফিউচার সে বিজনেস করতে চাই, তাদের উপরেও কিন্তু স্কুল থেকে কলেজ থেকে পার্টিসিপেট করার জন্য চান্স দেওয়া হবে। কোন একটা স্কিমে পড়ছিলাম, ওমেন্সদেরই একটা স্কিমে পড়িয়েছি আমি। নেক্সট, প্রধানমন্ত্রী युवा लेखक मेंटरशिप योजना PM युवा 3.0। এর আগের দিন আমরা জাস্ট PM युवा 3.0 নিয়ে একটা কোশ্চেন সলভ করছিলাম, তো এখানে পুরো স্কিমটাই আছে। PM 3.0 এর কি ডিমান্ড, PM 2.0 এর কি ডিমান্ড, PM 1.0 এর কি ডিমান্ড, সমস্ত কিছু একটার মধ্যে রয়েছে। দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া রিলিজ দ্য 3rd এডিশন অফ প্রধানমন্ত্রী युवा लेखक মেন্টরশিপ। বোঝাই যাচ্ছে কাদেরকে নিয়ে করা হচ্ছে, যারা নিজেদের লেখা বা নিজেদেরকে কেরিয়ার, তারা লেখক, রাইটার হিসেবে, অথর হিসেবে নিজেদের কেরিয়ার তৈরি করতে চায়, তাদের জন্য একটা সুযোগ প্রধানমন্ত্রী PM লেখক মেন্টরশিপ যোজনা বা युवा लेखक মেন্টরশিপ যোজনা। কার কার কোলাবোরেশনে? মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া। মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া। এটা হচ্ছে 3 নম্বর 3.0 স্কিম, launched by the Ministry of Education and National Book Trust of India. PM युवा लेखक mentorship aims to nurture young writers and under the age of 30। 30 বছর পর্যন্ত, যারা 30 বছর বয়সী তাদের পর্যন্তই এই তাদেরকে একটা তাদের নার্চার, মানে শিক্ষা প্রতিষ্ঠান টাইপ, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদেরকে যারা লেখালেখি, অথর এগুলো করে থাকে, ছোট ছোট গল্প লিখে থাকে বা কবিতা লিখে থাকে, তো তাদেরকে মেন্টরশিপ দেওয়া হবে। PM युवा 3.0 কন্ট্রিবিউশন দ্য ইন্ডিয়ান ডায়াসপোরা ইন নেশন বিল্ডিং। এবারে থিম এটা, PM युवा থিম কি এবছরের? কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ডায়াসপোরা, ন্যাশনাল বিল্ডিং, ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড মেকার্স মডার্ন ইন্ডিয়া টু প্রোভাইড মেন্টরশিপ। কিসের কিসের উপর তাদের এই লেখাগুলো লিখতে হবে বা কোন কোন সিলেক্ট করা যেতে পারে, এবছরের থিম দিয়ে দিয়েছে। তোমরা এর উপর লিখলেই তবে তোমাকে ওই মেন্টরশিপ সার্টিফিকেট দেওয়া হবে বা স্কলার দেওয়া হবে। কি দিচ্ছে না, ইন্ডিয়ান ডায়াসপোরা ইন নেশন বিল্ডিং,
আর একটা দিচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড মেকার্স দ্য মডার্ন ইন্ডিয়া, ইট প্রোভাইডস মেন্টরশিপ। এইগুলোর উপর লিখলে তোমাকে মেন্টরশিপ দেওয়া হবে। ফিনান্সিয়াল গ্রান্টস অ্যান্ড গ্লোবাল লিটারেসি এক্সপোজার ফস্টারিং ইন্ডিয়াস লিটারেসি ফিউচার। ফিনান্সিয়াল মেন্টরশিপ, হ্যাঁ, ফিনান্সিয়াল গ্রান্টস অ্যান্ড গ্লোবাল লিটারেসি এক্সপোজার ফস্টারিং ইন্ডিয়ান লিটারেসি ফিউচার। ফিউচারে লিটারেসি আমাদের যে ভারতীয়দের শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষিত হার বাড়ানোর জন্য একটা ফিনান্সিয়াল স্টেপ গ্রহণ করা, যার ফলে যেটা হচ্ছে পিএমইউআর বা লেখক মেন্টরশিপ যেটা বলা হচ্ছে। নেক্সট, PMUVA 3.0 are contribution of Indian diaspora in nation building, Indian knowledge system and makers of modern India. এই বছরের থিম বলে দিলাম তিনটে। Scheme will be developed a stream of writers who can write on various facts of India encompassing the past, present and future. এই তিনটের উপরে আমাদের ইন্ডিয়ার পাস্ট, প্রেজেন্ট, ফিউচার যে যার মতো লিখতে পারো, মানে ভালো লিখতে হবে, এমন নয় যা খুশি মনে আসলো, যে অ্যাকসেপ্টেবল হবে, এরকম এই তিনটে থিমের উপরে ইন্ডিয়ার পাস্ট নিয়েও লিখতে পারো, প্রেজেন্ট নিয়েও লিখতে পারো এবং ফিউচার নিয়েও লিখতে পারো, এনকম্পাসিং সিস্টেম, এবং তুমি তার সাথে তুলনা করেও লিখতে পারো, এমন নয় যে শুধু ফিউচার নিয়ে লিখতে হবে। UPSC 3.0 builds upon the success of its predecessor of 1.0 এবং 2.0. অবভিয়াসলি একটা স্কিম আমি যখন স্টার্ট করেছি, যদি এটা সাকসেসফুল না হয় তাহলে সেটা পার্ট 1 হবে, পার্ট 2 হবে না, পার্ট 3 হবে না। তো UPSC 3 হচ্ছে পার্ট 1 আর 2 এরই একটা পূর্বসূরি, উত্তরসূরি। Continuing the government committee on fostering the literacy talent and promoting reading, writing, books, culture in India. গভর্নমেন্ট এটা এই জন্যই এর কমিটমেন্ট, কারণ হচ্ছে এইটা সাফল্য যার ফলে আমাদের যে ইন্ডিয়া সাহিত্য, মানে ভারতীয় সাহিত্য, ভারতীয় লেখকদের নলেজ যে আছে সমস্ত কিছু যাতে আরো দ্রুত প্রভাবিত হয়, সেটার জন্য এটা প্রমোট করা যায়। কন্টিনিউ গভর্নমেন্ট কমিটমেন্ট লিটারেসি ট্যালেন্ট অ্যান্ড প্রমোটিং রিডিং, রাইটিং অ্যান্ড বুক কালচার। আজকালকার দিনে আমি খুব কম দেখি, বিশেষ করে আমার বাড়িতেও দেখি, রাস্তাতেও দেখি, ছোট ছোট বাচ্চাদের কিন্তু বই পড়ার নেশাটা একদমই নেই। আমরা যখন ক্লাস 6-7 বা যখনই, আমি তো এখনো পর্যন্ত গল্পের বই পড়তে আসি, গল্পের বই পড়তে চাই, সেটা ফোনে হোক বা হাতে বইতেই হোক, কিনলেতে বেশিরভাগ সময় কিনলেতেই পড়ে থাকি, অ্যাপে পড়ে থাকো, অনেক এখন ইংলিশ অ্যাপগুলো আছে, বেঙ্গলিতে আছে প্রতিলিপি, এরকম অ্যাপে পড়ে থাকো। তবে প্রতিলিপির আগে খুব একটা ভালো গল্প থাকে না, ও শুধু ফালতু গল্প। অন্যান্য যে অ্যাপ থাকে বা ম্যাগাজিন গুলো, সেগুলো পড়ো। আমি খুব রেয়ার দেখি বাচ্চাদের হাতে আজকাল গল্পের বই আছে, ভীষণই রেয়ার। মানে আমি খুব কম, যারা হয়তো কিছু কিছু দেখি, বাট কেউ আর সেরকম থাকে না এক তো বইমেলা থেকে যে একটা বই কালেকশন করা। বাট আমার সময় আমার খুব মনে আছে পুজোর সময় বিশেষ করে ওই ম্যাগাজিন গুলো, পুজো বার্ষিকী ম্যাগাজিন গুলো, একটা আলাদাই আনন্দ থাকতো। এখনকার দিনে সেটা কিন্তু থাকে না, কারণটা হচ্ছে ল্যাক অফ এনার্জি বা সামহাও অতিরিক্ত টাচ নেওয়ার স্মার্টফোন, যার ফলে আজকাল ওই গল্পের বই পড়ার যে একটা ন্যাকের, সামনে গরমের ছুটি আসছে, তো সেই জিনিসগুলো আজকাল অনেকটা নিয়ে চলে গেছে। তো এই জন্যই গভর্নমেন্টের যদি বলা থাকে যে এইরকম যারা লেখালেখি করতে পছন্দ করে, নিজেদের কেরিয়ারটাকে অথর হিসেবে, তাদের যদি একটা অপরচুনিটি থাকে, কারণ আজকালকার দিনে লেখালেখি করে কবি নিজেকে কেরিয়ার বানাতে গেলে সে টাকার পুরোপুরি যে সেই লাইনে সাকসেসফুল হতেই পারে, তার প্রচুর টাইম লেগে যাবে যদি সে আলাদা কিছু না করে তার সাথে। তো এজ এ পার্ট টাইম, মানে পার্ট টাইমও বলবো না, কেরিয়ার বানাতে গেলে সেখানে ফুল টাইম ফোকাসে রাখা দরকার। বাট তার সাথে সাথে গভর্নমেন্টের একটা সাপোর্ট, সামহাও একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মটা হচ্ছে PM-UVA.3.0। আচ্ছা, নেক্সট, the scheme aims to nurture young writers under 30 years age, providing them mentorship, exposure to whom their creative writing skill, and National Book Trust India under the Ministry of Education as implementing the agency will ensure phased execution the scheme under well defined stages of mentorship. আর এখানে তেমন কিছু নেই। নেক্সট পয়েন্টে চলে যাও, PM-UVA.2.0। PM-UVA.2.0 স্কিমে কি বলা হচ্ছে? It was launched in October 2022. A focus on democracy institution events, poll, constitution values. 2.0 এর কি ফোকাস ছিল? ডেমোক্রেসি, যার মধ্যে পড়বে ইনস্টিটিউশন,
events, people, constitutional values. Okay, and its core theme, it's a core theme বলে দিলাম। 75 authors are selected through competitive process। কতজনকে সিলেক্ট করা হয়েছে? 75 জনকে অলরেডি সিলেক্ট করা হয়েছে। The Union Ministry of Education launched 41 new books under the PM UPSC 2.0 scheme at New Delhi World Book Fair 2025 February। আমি 2024 এ না 3 তে গেছিলাম লাস্ট টাইম দিল্লি ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। সেখানে একটা এই তখন ইউবার ফার্স্ট লঞ্চটা হয়েছিল, সেখানে একটা বই দেখেছিলাম, আমার রাইটারের ইয়েটা মনে নেই, এই ডেমোক্রেসির উপরে। ওটা একটা, ওটা ঠিক ডেমোক্রেসি বলবো না, আর্ট, মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনের যে বিল্ডিংটা, সেটা কোন কনসেপ্টে তৈরি হয়েছে। মানে বইটা বিশাল বড়, তেমনি ভারী একটা বই, যেন মনে হবে দূর থেকে একটা কোনো কারোর বিয়ের অ্যালবাম, এইরকম সাইজের ছিল বইয়ের পাতাটা। বা দ্য মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে, দ্য প্রেসিডেন্ট হাউস লেখা, এরকম না, মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনই লেখা, তার নিচে লেখা আছে প্রেসিডেন্ট হাউস। তো এই প্রেসিডেন্ট হাউসের যে মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্টের থেকে নেওয়া হচ্ছে, প্রেসিডেন্ট হাউসের যে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ওটার ফর্ম, ওটার আর্ট, ওটা কার কনসেপ্টে তৈরি হয়েছে, সমস্ত কিছু বইটার মধ্যে রয়েছে। মানে অনেক মোটা ছিল, টাইম ছিল না, বইটার দামও প্রচুর, তখন পয়সা ছিল না বলে কেনা যায়নি। তো রিসেন্টলি আমি ওই বইটা দেখলাম আবারও এই বছর আমাদের ক্যালকাটা ন্যাশনাল বুক ফেয়ারে, ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। কেউ মানে আমি কিনিনি, কারণ একটা হচ্ছে ভারী, আর কিনতাম যদি অন্য কিছু থাকতো, কিন্তু বইটা দেখে খুব ভালো লেগেছিল। আমি জাস্ট ওখানেই কিছুটা পড়েছি, পড়ে তারপরে রেখে দিয়ে চলে এসেছি। ইট ওয়াজ ইনঅগ্রাল আরপিএম ইউভা স্কিম 1.0 এর একটা স্কিমে কি দিচ্ছে, ইট ওয়াজ ইনঅগ্রাল এডিশন, দ্য স্কিম লঞ্চ ইন মে 2021 as part of the Azadi Ka Amrit Mahotsav। 2021 এ as part the Azadi Ka Amrit Mahotsav celebration commemorate 75 years India's independence। The theme was the national movement of India with a focus on unsung heroes। National theme of national movement of India with a focus of unsung heroes। যাদের যাদের নাম আমরা এখনো পর্যন্ত জেনে উঠতে পারিনি, তাদের উপরেই এই থিমটা ছিল, the unsung heroes। The scheme aimed to empower young authors। এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, এই সময় আমাদেরকে হেভি খাটিয়েছিল, আমাদের হিস্ট্রি মাস্টার্সে যখন আমরা করছিলাম তখন আমাদেরকে হেভি খাটিয়েছিল এই আনসাং হিরোজ এর অ্যাসাইনমেন্টস এর জন্য। The scheme aimed to empower young authors to provide them a platform to express their prospective India's history and contemporary narratives। The scheme aimed, এই স্কিমের মূলধন লক্ষ্য কি ছিল, empower the young authors to provide them platform to express their perspective to India's history and contemporary narratives। মানে ইন্ডিয়ান হিস্ট্রি যে ঘটনা, সেটা সম্পর্কে এক একজনের এক এক রকম আলাদা মত থাকে। স্বাভাবিক, আমাকে যদি এখন জিজ্ঞাসা করে যে গান্ধীজি না নেতাজি সুভাষচন্দ্র বোস, সামহাও বাল গঙ্গাধর তিলক, এদের মধ্যে থেকে তুমি কাকে প্রেফার করো, তো আমার আলাদা আলাদা একটা মত থাকবেই। প্রত্যেকের তো পলিটিক্যাল আইডিওলজি সব এক থাকে না, তো প্রত্যেকেরই আলাদা আলাদা পার্সপেক্টিভ জানার জন্য একটা প্ল্যাটফর্ম এবং সেটা এক্সপ্রেস করার একটা জানানোর প্রত্যেকের মতামত, তো সেটার জন্য একটা প্ল্যাটফর্ম, যেটা আরো তাছাড়া কন্টেম্পোরারি যে সমসাময়িক যে ঘটনাগুলো ঘটে থাকছে তার উপরও এটার প্ল্যাটফর্ম বানানো হয়েছে, যেখান থেকে ইউবা লেখকদের মেন্টরশিপ করা হবে। সিগনিফিকেন্স অফ দ্য স্কিম, দ্য ইউবা স্কিম ইন দ্য 3 edition has played a crucial role in nurturing young literacy talent in India। যেটা ইয়াং লিটারেসি, যারা আন্ডার দ্য 30 এজের মধ্যে, 30 বছর বয়স পর্যন্ত যারা নিজেদের কেরিয়ারটাকে বানাতে চাইছে, তাদের জন্য একটা ভেরি গুড প্ল্যাটফর্ম। অ্যাজ দ্য প্রোগ্রাম continues to evolve and reinforce India's commitment to promoting creative expression, multilingual literacy, heritage and the culture reading and writing among youth। India's commitment promoting creative expression, multilingual literacy, heritage and cultural reading writing among the multilingual literacy मतलब according to our constitution যারা 22 ল্যাঙ্গুয়েজেস এর মধ্যে যে ল্যাঙ্গুয়েজে লিখবে সেই তার ল্যাঙ্গুয়েজের বই অ্যাকসেপ্ট করা হবে, যদি সেটা অ্যাকসেপ্টেবল হয়। তোমার এক্সপ্রেশন, তোমার থটস, তোমার ক্রিয়েটিভ আইডিয়া সমস্ত কিছু যদি মনে হয়ে থাকে অ্যাজ আ মেন্টরশিপের অ্যাডাপ্টেবল, তো তোমাকে সেখান থেকে মেন্টর করা হবে। এর মানে মাল্টিলিঙ্গুয়াল লিটারেসি যেটা বলা হয়েছে, যে যতগুলো ল্যাঙ্গুয়েজ আমাদের কনস্টিটিউশনের আন্ডারে রয়েছে। The impact of the scheme is evident to the success stories of young authors whose voice have been amplified to both national and international levels। Evident is the success stories of young authors that are
whose voices have been amplified both national and international level, যাদের এটার কার্যকারিতা এতটাই হয়েছে যেটার বোথ ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল লেভেলে কিছু কিছু বই পাবলিশ করা হয়েছে ইয়াং অথর্সদের বা হবে। নেক্সট, March 21, the International Day of Forest 2025. March 21 is celebrated as the International Day of Forest, a global initiative to highlight the importance of this ecosystem in the fight against climate change and warn about threat to their degradation. এটা আগের পয়েন্টে বলে রাখি, যারা একটু আমি রিসেন্টলি একটা বই পড়ছিলাম, সেটা হচ্ছে কোনো ইয়ের বই নাই, আমি একটা জাস্ট কারোর একটা বায়োগ্রাফি বলবো না, ঠিক একটা নিজের ডায়েরি নোট টাইপের একটা বই ছিল, সামথিং আই নেভার টোল্ড ইউ। বইটা প্রথমে দেখে আমি ভেবেছিলাম যে খুব একটা ভালো হবে না, এমনি জাস্ট বাইরের থেকে র্যান্ডামলি কেনা ছিল আমার বইটা, বাট বইটা আমার ভালো লেগেছে। বইটা ভালো লেগেছে এই কারণে, পুরোপুরি কিন্তু মানে ওমেন সেন্ট্রিক একটা বই। নিজের ফেলিয়ার থাকা সত্ত্বেও, সমস্ত কিছু থাকা সত্ত্বেও না গিভ আপ করে কি করে সামনের দিকে এগোনো যায়। বইটা নামটা শুনে প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো মানে রোমান্টিক নভেল হবে, বা কভার দেখেও আমার ওরকম লেগেছিল একটু হরার নভেল টাইপ হবে, বাট পড়ার পর বোঝা গেল ওটা কোনো নভেল বা কিছু নয়, উনি ওনার নিজের লাইফস্টাইলটাকেই প্রেজেন্ট করেছে। বইটা কিন্তু খুব ভালো বই। যারা মনে হয় যে না ঠিক আছে সবসময় মোটিভেশনাল স্টোরি পড়তে ভালো লাগছে না বা মোটিভেশনাল বই পড়তে ভালো লাগছে না, তো বইটা পড়লেও পড়তে পারো। আমার বেশ ভালো লেগেছে, কারণ আমাদের এই ব্যস্ততম লাইফে প্রত্যেক দিনই ফেল, কোথাও না কোথাও গিয়ে নিজেরাই সাফোকেটিং হয়ে যায় যে আবার একটা ফেল করব। তো সেই জায়গা থেকে যাতে গিভ আপ না করা যায় এবং কোথাও গিয়ে সেই পজিটিভ একটা এনার্জি আনা, ইটস ভেরি হেল্পফুল। তাছাড়া আরেকটা বইও পড়েছিলাম, সেটা ইয়ের বই, আরে অরুন্ধতী রয়ের একটা বই ছিল। ওনার বইয়ের ইংলিশটা খুব হার্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু বইটা খুব ভালো ছিল। আমি আমার নিজের কাছে নেই বইটা, ওটা আমার একটা ফ্রেন্ডের থেকে নিয়েছিলাম, বাট ভালো ছিল। একটু টাফ ইংলিশটা, বাট যদি কেউ যাদের ইংলিশ খুব মানে কমফোর্টেবলি পড়তে পারে তাদের জন্য খুব ভালো বই। Next, International Day of Forest 2025. March 21 is celebrated as the International Day of Forest, a global initiative, to highlight the importance of this ecosystem in the fight against the climate change, about threat to degradation. International Forest Day, ফরেস্ট বন সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? 21 মার্চ। 21 মার্চ বন সংরক্ষণ দিবস পালন করা হয়। কারণটাই হচ্ছে যে প্রত্যেকের মধ্যে সচেতনতা, কেন আমাদের বন সংরক্ষণ করা দরকার, এবং ডিগ্রেডেশন, ভূমি ক্ষয়, মাটি ক্ষয়, যেই যেটা বলে থাকুক না কেন, এই যে হ্যাজার্ড রিসেন্ট কালকেই ঘটেছে, এখানে আমরা পড়াতে মায়ানমারের কিরকম কন্ডিশন, মায়ানমার, থাইল্যান্ড, এই যে ভূমিকম্প, এগুলোর জন্য কতখানি ইম্প্যাক্ট, ক্লাইমেট চেঞ্জের উপর কোশ্চেন এখান থেকে আসবেই। প্রত্যেকবার ইউপিএসসি তে এরকম ভূমিকম্প, আর্থকোয়েক থেকে কিন্তু কোশ্চেন থাকে, ডিরেক্ট কোশ্চেনই জিজ্ঞাসা করে, ভলকানো, আর্থকোয়েক পড়বো, পুরি ডিরেক্ট কোশ্চেন, কোনো ঘোরানো পেছানো কোশ্চেন জিজ্ঞাসা করবে না, তোমাকে সেখানে এক্সাম্পল হিসেবে কারেন্টের কিছু এক্সাম্পল দিয়ে দিতে হবে। ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট ইন 1971, the 16th session of the Conference of the Food and Agriculture Organization FAO voted the constitution of the World Forestry Day. কোথায় হয়েছে? 16th session of the conference, Food and Agriculture Organization FAO voted constitute World Forest Day, and later for the Center International Forestry Research held World Forest Day for 6 years from 7 to 12. In year 2012, the United Nations declared March 21st as International Day of Forest. The celebrated raise as the awareness about the vital role of forest. ইউনাইটেড নেশন কবে অ্যানাউন্স করেছে ফরেস্ট ডে? মার্চ 21। পরবর্তীকালে আগে কারা কারা সেলিব্রেট করতো? এক হচ্ছে সেন্ট্রাল ফর ইন্টারন্যাশনাল ফরেস্ট্রি রিসার্চ, CIFOR, আর একটা হচ্ছে FAO। এই দুজনা এগ্রিকালচার ফরেস্ট্রি দিয়েছে, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে সেলিব্রেট করা হতো। পরে এটা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট ডে ঘোষণা করেন। Celebrated and raise awareness about the vital role of forest. The theme of this year is, আবার বারবার করে বলছি, কিন্তু এই বছর সব পরীক্ষাতে কিন্তু একটা না একটা হলেও চান্স আছে থিম আসার। প্রত্যেকটা প্রোগ্রামের কিন্তু থিম দিয়ে দিচ্ছে। এই বছরের থিম কি? ফরেস্ট অ্যান্ড ফুড।
ফরেস্ট অ্যান্ড ফুড হুইচ এম্পাসাইজ দ্য ডিপ কানেকশন বিটুইন ফরেস্ট অ্যান্ড গ্লোবাল ফুড সিকিউরিটি। এবছরের থিম কি, আমরা যে বেশি মানে ফুড, খাদ্য উৎপাদন, খাদ্য সংরক্ষণ যাই বলো না কেন, খাদ্য উৎপাদনের জন্য জায়গা করতে গিয়ে কত বনভূমি ধ্বংস করি, কত গাছ কেটে ফেলি, বা সামহাও বিশেষ করে যখন এই যে ধরো পাট গাছ, পাট পাতা খাচ্ছি, সেই যখন পাট পাতা তুলে নিচ্ছি সেখান থেকে পাট গাছটা কেটে ফেলা হচ্ছে, পরে তো ওটা কাজে লাগছে না, সব পাট জুট হচ্ছে না। তো এই যে নিজেদের জন্য আমরা যে যতটা পরিমাণ রাখা দরকার তার কম রাখছি, তার ফলে যার ক্ষতি হচ্ছে, সেই সব ক্ষতি যাতে না হয় সেই জন্য এই বছরের থিম বানিয়েছে, মানে ইন্টারন্যাশনাল ফরেস্টের থিম ফুড, ফরেস্ট অ্যান্ড ফুড। কারণ দুটোর পরিপূরক, দুটোর পরিপূরক। কারণ আমরা বেশি জমি গাছ কেটে ফেলে এক তো ইকোলজি প্রবলেম, হার্বিভোরাস, কার্নিভোরাস এদের প্রবলেম, তারপরে মানে যারা ট্রাইবাল আছে, যারা বন জঙ্গলে থাকে তাদেরও খাদ্য সংগ্রহণের প্রবলেম। তো ফরেস্টের জন্য, তাদের ফরেস্ট সত্যি কথা বলতে গেলে ট্রাইবাল পিপলদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আর তার সাথে হচ্ছে বায়োডাইভার্সিটি, ফরেস্ট কভার ইন ইন্ডিয়া কোথায় কোথায় একটু ছোট হয়ে গেছে, কারণ অনেকটা বড়, তো যদি এটা আমি আলাদা পেজে করতাম পড়াটাই মানে মাথায় ঢুকতো না। ফরেস্ট কোথায় কোথায় আছে এইখানে কিন্তু কোশ্চেন প্রচুর দেবে, মানে এই পয়েন্ট দুটো আমি স্টার মারবো এই কারণে, প্রত্যেকটা বছরের ইউপিএসসি প্রিলিমস এর কোশ্চেন দেখো, ইন্ডিয়ার ফরেস্টের কে কোন র্যাঙ্ক আছে, কোন কোন স্টেটে সব থেকে বেশি ফরেস্ট, ক্রোনোলজিক্যালি সাজাও বা র্যান্ডামলি দিতে পারো, ক্রোনোলজিক্যালি সাজাও অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং এ, সেইটা কিন্তু প্রতি বছর কোশ্চেনটা করে থাকে। আর আমি যে বছর লাস্ট 2 বছর দিয়েছিলাম সেই 2 বছর কিন্তু এই কোশ্চেন এসছে। ফরেস্ট কভার কতটা পার্ট জুড়ে ইন্ডিয়ার ফরেস্ট কভার করেছে এবং কোন কোন স্টেটে বেশি ফরেস্ট আছে, প্রত্যেক বছর একটা করে কোশ্চেন থাকে। The forest tree cover a country's 8,27,357 square km, which is 25.17% of geographical area of the country, consisting 7,15,343 square km as the forest cover and 1,12,000 square km as the tree cover. ফরেস্ট কভার বলতে যেখানে ঘন জঙ্গল, যেটার মধ্যে সার্চ থেকে শুরু করে সমস্ত কিছু, আর যেটা ট্রি কভার যেখানে অনলি ফর কভার মানে ট্রিজ, যেগুলো বড় বড় গাছের প্ল্যান্ট গুলো যেটাকে বলা হচ্ছে, যেটা ফরেস্ট বলতে কিন্তু এটাকে এখান থেকে কিন্তু ক্লাইমেটের ভাগও করতে পারবে, যেখানে হচ্ছে ট্রপিক্যাল রেঞ্জ যেটা আমরা বলে থাকি, ট্রপিক্যাল রেঞ্জের কিন্তু এই পার্টটা পড়ে যাবে। ট্রপিক্যাল রেঞ্জের মধ্যে কোন কোন স্টেট পড়ছে, কোথা দিয়ে যাচ্ছে, নট অনলি ইন্ডিয়া অ্যাজ পার ওয়ার্ল্ডও দেখে রাখাটা খুব দরকার। এরিয়া ওয়াইজ টপ 3 স্টেটস হ্যাভিং দ্য লার্জেস্ট ফরেস্ট কভার ইজ দ্য মধ্যপ্রদেশ, ফার্স্ট হচ্ছে মধ্যপ্রদেশ, followed by Arunachal Pradesh and Chhattisgarh. এরিয়া দিচ্ছে 3 states having the largest forest cover, শুধু ফরেস্ট কভার, মাইন্ড মানে ভীষণই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু শুধু ফরেস্ট কভার দিচ্ছে, নট অনলি ট্রি, কোনো ট্রি না, শুধু ফরেস্ট, মানে ঘন জঙ্গল যদি বলা যায় সেটা হচ্ছে ফরেস্ট। সেটা হচ্ছে কি মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ অ্যান্ড ছত্তিশগড়। ফার্স্ট হচ্ছে মধ্যপ্রদেশ, আমাদের বেলাতেও এসেছিল এরকম একটা কোশ্চেন যে কোন স্টেটে সব থেকে বেশি ঘন জঙ্গল দেখা যায়, তো ফার্স্ট পয়েন্ট দিচ্ছে মানে ওরকম মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, না মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, আর মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, এইরকম এবিসিডি এরকম দিয়ে কোশ্চেন যেমন এসে থাকে। তারপর দিচ্ছে টপ 4 স্টেট শোয়িং ম্যাক্সিমাম ইনক্রিজ ফরেস্ট অ্যান্ড ট্রি কভার। সেকেন্ড পয়েন্টটা দেখো, ফরেস্ট অ্যান্ড ট্রি কভার কি কি দিচ্ছে, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, ওড়িশা। কত কত, ছত্তিশগড় হচ্ছে 684 স্কোয়ার কিমি, যেখানে ফরেস্ট এবং ট্রি মানে ঘন অরণ্য প্লাস গাছও রয়েছে, সেটা হচ্ছে ছত্তিশগড় প্রথম, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ অ্যান্ড ওড়িশা। আমরা জানি ওড়িশা, এবার এই প্রসঙ্গে ওড়িশা যদি আসে তখন এখানে তোমরা নোট বানাও। ওড়িশার এক তো হচ্ছে কোস্টাল এরিয়া, সেকেন্ড হচ্ছে কি কি ওয়াইল্ড লাইফ আছে এখানে, মানে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি হচ্ছে ভিতরকানিকা থেকে শুরু করে তারপরে হচ্ছে আদার্স যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিজ গুলো, তার কি কি ইম্পর্টেন্ট স্পিসিস পাওয়া যাচ্ছে, বিকজ সল্ট ক্রোকোডাইল, এই যে যেটা মানে ও সব থেকে মেইন পয়েন্ট অলিভ রিডল, যেটা মানে স্কিপ করাই যাওয়া উচিত না। ওড়িশার প্রতি বছর 7 লক্ষের ওপর অলিভ রিডল এখানে নেস্ট করতে আসছে। ও ভিতরকণিকার যে ভিতরকণিকাই তো জায়গাটার নাম, ভিতরকণিকা ন্যাশনাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ আছে, সেই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ আছে সমুদ্র বীচগুলোতে। তো
7 লক্ষের ওপর ওখানে অলিভ রিডল নেস্ট করছে। এই টপিকগুলো কিন্তু এইভাবে নিজেদেরকে নোট ডাউন করে লিখতে হবে। আমি কিন্তু পয়েন্ট তুলে দিয়েছি, পুরো পয়েন্টটা তুলে দিচ্ছি যে এইগুলো পড়ো, এবার লিঙ্ক করবে তাও বলে দিচ্ছি। যদি না পড়ে থাকো তখন কিন্তু খুব খারাপ লাগে। তখন পরীক্ষার হলে কোশ্চেন দেখে আমি প্রথম আমার এক্সপিরিয়েন্স এটাও আমার হয়েছিল, তারা আমাদেরকে সব বলে দিয়েছে, কিন্তু ওই যে পড়ার একটা গাফিলতি ছিল, টেনশন থাকে হবে কি হবে না, কারণ আর টাইম নেই, আর টাইম নেই। এপ্রিল পড়ছে, এই মাসে পুরো টার্গেট হচ্ছে যা এতদিনে যে যা করেছি শুধু রিভিশন পড়ো, শুধু রিভিশন। মেয়ের ফার্স্ট উইক থেকে তো আমি তো বলবো ফর কাইন্ড ইনফরমেশন 15 তারিখ কি 17 তারিখ, এপ্রিলে 20 তারিখ পর্যন্ত তোমরা লাস্ট টেস্ট সিরিজ দাও, তারপরে আর কেউ টেস্ট সিরিজ দিও না, কারণ প্রত্যেকবার টেস্ট সিরিজ দিতে দিতে একটা নেগেটিভিটি চলে আসে যে এটাও এখনো পর্যন্ত হয়ে গেল, আমি কিছুই পারছি না, এতগুলো করে ভুল হচ্ছে। তো সেটা কোথাও না কোথাও গিয়ে আমাদের প্রিলিমস এর নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। তো যারা যারা এখনো পর্যন্ত টেস্ট সিরিজ দিচ্ছ তারা এপ্রিলে 20 তারিখ পর্যন্ত টেস্ট সিরিজ দাও, এপ্রিলে 20 তারিখ লাস্ট, তারপরে আর টেস্ট সিরিজের দিকে দেখবেন যা টেস্ট সিরিজে ভুল করেছো সেখান থেকে সেগুলো শোধরাও, কারণ তখন আমার হাতে 1 মাস থাকবে। মনে হয় 27 মে না কবে পরীক্ষা, মে। নেক্সট, টপ 3 states showing maximum increased forest cover, মিজোরাম। আচ্ছা, ম্যাক্সিমাম ফরেস্ট কভার ইনক্রিজ মানে বাড়ছে এখনো অব্দি, মিজোরাম ফলোড বাই গুজরাট অ্যান্ড ওডিশা, মিজোরাম ফলোড বাই গুজরাট অ্যান্ড ওডিশা, এতে এখনো পর্যন্ত ফরেস্টের কভার করেছে, মানে ইনক্রিজ চলছে, মানে বাড়ছে ফরেস্ট যদি বলা যায়, যেহেতু এখন অনেক কনজারভেশন চলছে বন সংরক্ষণের উপর, তাই জন্যই লার্জেস্ট দিয়ে দিচ্ছে, ম্যাক্সিমাম ইনক্রিজ হচ্ছে মিজোরাম ফলোড বাই গুজরাট অ্যান্ড ওডিশা। ইন্ডিয়াস মেজর ইনিশিয়েটিভ ফরেস্ট্রি কি কি? National Agroforestry Policy. The Government of India introduced National Agroforestry Policy in 2014 to promote tree plantation in farmland. First policy, National Agroforestry Policy Plantation Program যেটা বলা হয় সেই প্রোগ্রাম স্টার্ট করা। The scheme emphasized that the production and distribution quality planting and material through nurseries and tissues culture units. স্কিমের ফার্স্ট এমফাসিজিং কি দিচ্ছে? প্রোডাকশন এন্ড ডিস্ট্রিবিউশন কোয়ালিটি প্ল্যান্টিং ম্যাটেরিয়াল থ্রু নার্সারিজ এন্ড টিস্যুস কালচার ইউনিট। The ICR Central Agroforestry Research Institute in the nodal agency responsible for the providing technical support and certification and training. Agriculture Agroforestry Research Institute এটা হচ্ছে পুসাতে। The nodal agency responsibilities মানে যে এলাকাতে নোডাল মিনিস্ট্রি বলা হয়, যেটা এলাকাতে না, যেটা মেন পার্ট যে এটাকে অ্যাডপ্ট করেছে তাকে টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে, যে যে ইনস্টিটিউশন গুলোর মধ্যে থাকবে বা যে যে ইনস্টিটিউশন এর থেকে হেল্প নিচ্ছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে ট্রেনিং সমস্ত কিছু প্রোভাইড করবে। দ্য স্কিম সাপোর্ট ফার্মার্স থ্রু প্রাইস গ্যারান্টিজ বাই ব্যাক অপশন ফর ফার্ম গ্রোন ট্রিজ। কি সাপোর্ট করছে? ফার্মার্সদের সাপোর্ট করছে থ্রু প্রাইস গ্যারান্টিজ এন্ড বাই ব্যাক অপশন ফর ফার্ম গ্রোন ট্রিজ, মানে ফার্মে গ্রোন ট্রিজ করার জন্য যা যা জিনিস দরকার পড়বে ফার্মারদের সমস্ত কিছু স্কিম থেকে সাপোর্ট করা হচ্ছে, এবং বাই ব্যাক অপশন। Green India Mission. Green India Mission is also known as the National Mission for a Green India. Is a key part of the National Action Plan on Climate Change. It is one of the 8 mission under the NAPCC. NAPCC এটা হচ্ছে under the 8 নম্বর মিশন, Green India Mission. The mission aims to protect, restore and enhance the India's forest cover while tackling climate change. The activities GIM were started in financial year 2015 to 16. কবে থেকে এটা স্টার্ট করা হয়েছে? 2015 থেকে 16 থেকে স্টার্ট করা হয়েছে, 15-16 থেকে। এটা টার্গেট কি না? এম টু প্রোটেক্ট, রিস্টোর এন্ড এনহান্স ইন দ্য লার্জেস্ট ফরেস্ট কভার, যাতে বন সংরক্ষণটাকে আরো বাড়ানো যায় এবং যার ফলে ক্লাইমেট চেঞ্জের উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে, সেটার জন্যই এই গ্রিন ইন্ডিয়া মিশনটা স্টার্ট করা হয়েছে। GIM has 5 সাবমিশন। কি কি? ইচ ফোকাস অন ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্য গ্রিনিং। 5টা আরো সাবমিশন আছে, তার মধ্যে 5টা কি কি? এনহান্সিং ফরেস্ট কভার মানে ফরেস্টের বনের অঞ্চল, মানে কভার এরিয়া যেটা বলা হয়, যেসব সেটাকে আরো বাড়াতে হবে। ইকোসিস্টেম রিস্টোরেশন, আরবান গ্রিনিং এর মধ্যে কিন্তু আরেকটা টপিক আসছে, সেটা হচ্ছে এখনকার আমরা
দেখি যে অনেক কর্পোরেট বলো, বড় বড় বিল্ডিং গুলোতে বলো, সামনে মানে ঢুকতেই বিশেষ করে কে ড্রামাগুলোতে দেখাই যায়। এখন আমাদের মানে এটা অনেকদিন ধরে ইন্ডিয়াতে স্টার্ট হয়েছে, যারা বড় বড় বিল্ডিং থেকে শুরু করে আইটি সেক্টর গুলোতে কোম্পানির বাইরে বা সামনে ব্যালকনি ট্যালকনিতে গুলো কিন্তু ওই গ্রিন ছোট ছোট প্ল্যান্ট বা নিচের রাস্তাতে চারিদিকে গাছপালা লাগানো, এই জিনিসগুলো করা হচ্ছে। দিস ইজ আ পার্ট অফ আরবান গ্রিনিং। ওকে, এই অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যান্ড সোশ্যাল ফরেস্ট্রি প্রত্যেকে বুঝতে পারি। অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যান্ড সোশ্যাল ফরেস্ট্রি, ওয়েটল্যান্ড রেস্টোরেশন, যেগুলো আমাদের ওয়েটল্যান্ড আছে সেগুলোকে আরো মানে নষ্ট যাতে না হয় সেগুলোর উপর নজর দিতে হবে। দ্য গ্রিন ইন্ডিয়া মিশন ইজ ওয়ার্কিং অন দ্য ইকোসিস্টেম সার্ভিসেস ইম্প্রুভমেন্ট প্রজেক্ট, আ ওয়ার্ল্ড ব্যাংক backed initiative in ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। ওয়ার্ল্ড ব্যাংক ইনিশিয়েটিভ ছত্তিশগড় এন্ড মধ্যপ্রদেশ, এই দুটো জায়গাতে কিন্তু ছত্তিশগড় এন্ড মধ্যপ্রদেশে WTO থেকেও এদেরকে হেল্প ইনিশিয়েটিভ স্টেপ নিতে বলা হয়েছে এবং WTO এখানে মনিটারি ফান্ডও প্রোভাইড করছে। নেক্সট, তার আরেকটা কি আসছে ওয়ার্ল্ড ফরেস্ট্রির ইয়েতে, বন্ধন যোজনা লঞ্চ 2018, the Ministry of Tribal Affairs stripped the Pradhan Mantri Vandhan Yojana। এটার মেইন টার্গেট হচ্ছে যারা ট্রাইবাল কমিউনিটিস, those people are lived in forest, তাদের সাথে তাদেরও যাতে সংরক্ষিত রাখা যায় এবং তার সাথে ফরেস্টটাকে সংরক্ষিত রাখা যায়, সেটারই হচ্ছে মেইন ইয়ে। কারণ তারা বেশিরভাগ খাবার দাবার থেকে শুরু করে বনের ফল মূল এইসব জিনিসগুলো থেকে তারা কুড়িয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে। তার ফলে বন সংরক্ষণ, বনের গাছ কেটে দিচ্ছে, যার ফলে বন মানে ফরেস্ট এরিয়া বা ক্লাইমেটের উপর প্রবলেম, তার সাথে তাদেরও প্রবলেম হচ্ছে। তো সেই জন্য যাতে তাদেরও যাতে লিভলিহুড থেকে শুরু করে লিভলিহুড বজায় থাকে অ্যাজ এ ট্রাইবাল কমিউনিটিস পিপলদের জন্য, প্রত্যেকেরই লাইফে আমাদের বেঁচে থাকার জন্য যে যে মিনিমাম নিডস গুলো দরকার সেগুলোর দিকেও ফোকাস করা সবারই দরকার। তো সেই জন্য গভর্নমেন্ট বন্ধন যোজনা এখানে লঞ্চ করেছে, যেটা বলে দিচ্ছে যে ইমপ্রুভ দ্য লিভলিহুড ট্রাইবাল কমিউনিটিস, লাইক ট্রাইবাল কমিউনিটিস যেমন ধরো এই যে আমাদের সুন্দরবন, আমি জাস্ট লিভলিহুডের কথা দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। সুন্দরবন অঞ্চলে যারা মধুমাখি কালেক্ট করে বিক্রি করে ইয়ে করে, তার ফলে কি হচ্ছে, তাদের কিন্তু জীবিকা এটা, তারাও কিন্তু ট্রাইবাল কমিউনিটির মধ্যেই পড়ছে, কিন্তু বনের মধ্যে থাকছে। এই যে বনে গাছে আগুন লাগিয়ে দিয়ে বা মধু সংরক্ষণ করে, সেটাই তো শুনেছি, জানি আমি, ওই গাছের মৌচাকে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে ইয়ে করে, তার ফলে কি হচ্ছে, গাছটা কখনো কখনো কোথাও না কোথাও গিয়ে সেই গাছটার উপর নয় কেটে ফেলতে হচ্ছে, নয় গাছটা পুড়ে গিয়ে তার সার থেকে শুরু করে সমস্ত কিছু নষ্ট হচ্ছে। এর ফলে কি হচ্ছে, ফরেস্টের ক্ষতি, আমাদের বন সংরক্ষণের ক্ষতি হচ্ছে। তো তাদের লিভলিহুডও যাতে কোনো রকম কোনো এফেক্ট না হয় সেটার দিকেও গভর্নমেন্টের একটা স্টেপ। আন্ডার দিস ইনিশিয়েটিভ ট্রাইবাল কমিউনিটিস ফ্রম বন্ধন বিকাশ কেন্দ্রাস, ইচ কনসিস্টিং 300 members, 15 self-help groups. For your kind information, self-help groups. What is self-help groups? Self-help groups is a মানে গঠনই করা হয়েছে কনস্ট্রাক্টেড বাই সাম স্মল পিপল, তারা একসাথে কাজ করে এইরকম কিছু কমিউনিটিদের জন্য। যখন আমরা রুরাল এরিয়াতে যা সেখানেও দেখতে পাই সেলফ হেল্প গ্রুপ, ফ্যামিলি সাপোর্ট টু দেয়ার ইকোনমিক্যালি, কারণ তারা তাদের থেকে ইকোনমিক্যাল হেল্পও পেতে পারে। সেলফ হেল্প গ্রুপস এর কিন্তু মেইন টার্গেটই হচ্ছে যে তাদেরকে একটা কোথাও সেইভাবে দাঁড় করানো যেখানে তারা পুরোপুরি পার্টিকুলার নিজেদের কাজ নিজেদের থেকে সমস্ত কিছু করতে পারে। তার জন্য যা যা দরকার সেলফ হেল্প গ্রুপ তাদেরকে হেল্প করবে, সে ইমোশনাল হোক বা ইকোনমি হোক, সমস্ত কিছু, ইন কেস অফ হেলথ থেকে শুরু করে সমস্ত কিছুতেই তারা তাদেরকে হেল্প করবে। তো সেলফ হেল্প গ্রুপস এখানে দিয়ে দিচ্ছে কনসিস্টিং অফ 300 members from 15 সেলফ হেল্প গ্রুপস, 300টা ইচ মানে বন্ধন বিকাশের আন্ডারে 300টা মেম্বারের মধ্যে আছে, যার মধ্যে এইরকম 300টা মেম্বারকে 15 গ্রুপ করে সেলফ হেল্প গ্রুপসে ভাগ করে দেওয়া হয়েছে। দিস কেন্দ্রাস serves as a hub for processing, value addition and marketing mineral forest produce। এই যে তাদের যে লিভলিহুডস গুলো, তারা আগে কি করতো, মধু সংরক্ষণ করে, এখন দেখবে অনেক জায়গাতে এই অ্যাগ্রো ফরেস্ট্রি, বিশেষ করে এই সাউথ ইন্ডিয়ার দিকে এই যে কফি না ওটা কি একটা গাছের বীজ, আমাদের যেটা হেলথের জন্য খুব দরকার, আগে খুব একটা কিন্তু আমরা ইউজ করতাম না। এই সেলফ হেল্প গ্রুপস এগুলোকে ফাইন্ড আউট করছে, তাদেরকে ইকোনমিক্যালি এখান থেকে যে ইকোনমিক মানে একটা ইম্প্যাক্ট করতে পারে এবং তুমি একটা ফিনান্সিয়াল হেল্প পেতে পারো,
সেটা তাদেরকে বোঝাচ্ছে এবং তারপরে তাদেরকে একটা মার্কেট প্রোভাইড করছে। লাইক দ্যাট, এখন যে অর্গানিক হানিটা আমরা করি, অর্গানিক হানি, এখন আমরা সবকিছুতে অর্গানিক খুঁজি, যে অর্গানিক হানি থেকে শুরু করে অর্গানিক সিড সমস্ত কিছু, বিশেষ করে হেলথ কনসিয়াস যারা তারা তো জানি। তো এই যে অর্গানিক হানিটা খুঁজি, তো এই অর্গানিক হানিটা কি, আগে যখন হানি আমরা খেতাম পাড়ায় এদিক দিয়ে বিক্রি হচ্ছে, তো সেটা তো পুরোপুরি মানে প্রসেসটাও ঠিক না, তার সেটাও আমরা মানছি যে অর্গানিক, কিন্তু এখন যেটা হয় তাদেরকে একটা তারা হানিটা বার করছে, বার করার পর সেই একটা প্রসেস দিচ্ছে যে তোমরা এইভাবে এইভাবে কাজটা করো, দেন ওটা মার্কেটে নিয়ে এসে তাদের তাদের তারাই সেলফ হেল্প গ্রুপস সেখান থেকে মার্কেটে নিয়ে আসছে, পুরো প্রসেসে সেলফ হেল্প গ্রুপসই করছে। কিন্তু তাদেরকে যে মানে বোঝানো, তাদেরকে যে এইভাবে করা যেতে পারে সেই আইডিয়াগুলো সেলফ হেল্প গ্রুপস করছে। রিসেন্টলি একটা অর্গানিক হানি আর একটা কিসের উপর জানি দেখছিলাম অ্যাডেই, সুন্দরবন কমিউনিটির মধ্যে ইনভলভ রয়েছে, সুন্দরবনের যেখানে সব থেকে বেশি মধু পাওয়া যায়। তো ওরা সেখান থেকে এরকম কালেক্ট করেছে এবং সেখানে মনে হয় রয়েছে 20 জন মানুষজন নিয়েই টার্গেটটা শুরু হয়েছিল এই প্রজেক্টটা, সেখান থেকে এখন রয়েছে 200 জন। আমার ঠিক নেই, আমি জাস্ট একটা ম্যাগাজিনেই পড়ছিলাম ওভারভিউ দেখার জন্য। তাই সেলফ হেল্প গ্রুপস এলো আর ইকোনমিক সাবস্ট্যান্সের কথা বলতে গিয়ে কথাটা মনে পড়ে গেল, পয়েন্টটা এখানে ইউজ করা যেতে পারে। তো মিনিস্ট্রি অফ ফরেস্টের এটা সেই ট্রাইবাল কমিউনিটিতে যাদের ফিনান্স লিভলিহুড যাতে আরো বেটার করা যেতে পারে, ইকোনমিক কন্ডিশন যাতে বেটার করা যেতে পারে, তো তাদের জন্য এইরকম প্রজেক্টগুলো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ শুরু করেছে, মানে অনেকদিন আগে শুরু করেছে। যার এটা দিচ্ছে যে ভ্যালু এডিশন সার্ভ অ্যাজ হাবস ফর প্রসেসিং ভ্যালু এডিশন অ্যান্ড মার্কেটিং মিনার ফরেস্ট প্রডিউস, যে সমস্ত জিনিসগুলো ফরেস্ট থেকে উৎপন্ন হচ্ছে সেটার যে একটা মার্কেট ভ্যালু রয়েছে, বাজারে যে তার একটা দর নিয়ন্ত্রণ বা দাম রয়েছে, সেটা তাদেরকে বোঝানো। নর্মালি আগেকার দিনে যখন বাড়ির পাশে থেকে যখন, আমি মধুর কথাটাই বলছি কারণ মধুরটা আমার খুব ভালো মতো মনে আছে জিনিসটা, মধু কিনতে তখন তাদের কি হতো যে একটা যে যার মতো দাম দিয়ে দিচ্ছে কোন রকম করে, জাস্ট তার কাজ চালানোর মতো পয়সাটা হচ্ছে, তার মাথার মধ্যে এটা আসে যে সেটাকে আমি একটু বেটার ওয়েতে নিয়ে যাবো, এখান থেকে যে একটা বিজনেস হতে পারে সেই আইডিয়াতে তাদের কারোর মাথাতে ছিল না। তো সেই জন্য গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভ গুলো নেওয়া। দ্য স্কিম ইজ সেন্ট্রালি ফান্ডেড উইথ 15 লাখ অ্যালোকেটেড পার কেন্দ্র। স্কিম ইজ সেন্ট্রালি ফান্ডেড, পুরোপুরি সেন্ট্রালের দ্বারা চলবে এবং সেটা কি পার লাখ 15 লাখ কেন্দ্র অলরেডি অ্যালোকেট করেছে এবং তার ট্রাইবাল মেম্বার্স কন্ট্রিবিউট পার 1000 ইচ এনশিওর ওনারশিপ, এবং প্রত্যেকে যারা যারা ওনারশিপ রয়েছে তারা প্রত্যেকেই ট্রাইবাল মেম্বারদের মধ্যে 1000 টাকা করে দেবে। নেক্সট, significance of the day: on International Day of Forest, countries and organizations undertake local, national and international efforts to organize various activities for afforestation and promote healthy forestation. স্বাভাবিকভাবে আমরা যখন কোনো একটা জিনিস দেখি যেটা আমাদের উপকার, সেই জিনিসটা আমরা স্বাভাবিকভাবে এটা ক্ষতি করবো না বা কখনোই চাইবো না ওটা আমার খারাপ হোক। তো এদেরকে যখন শেখানো হচ্ছে যে ফরেস্ট থেকেও তোমরা তোমাদের লিভলিহুডস আরো বেটার করতে পারবে, সামহাও এখান থেকে তোমার ইকোনমিক ইম্প্যাক্ট আছে, তো তারাও চাইবে না যে তাদের যেটা জিনিসগুলোতে তাদের ফিউচার আরো গ্রো করা যায় সেটা কখনো খারাপ হোক। তো সেই জন্য তাদের ট্রাইবাল কমিউনিটিসকে আগে বোঝানো দরকার যে ফরেস্টের গুরুত্বটা কতখানি। অবশ্যই তারা জানে। Forest countries and organizations undertake local, national and international forest organizes various activities for afforestation, promote and healthy forest resources. কারা কারা এখানে মানে কাদের মাধ্যম দিয়ে এগুলোকে প্রচার হবে না? লোকাল ফরেস্ট কান্ট্রিজ অ্যান্ড অর্গানাইজেশন, লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এফর্টস, যেটা ওয়ার্ল্ড ফরেস্ট ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে দেওয়া হয়ে থাকে, এবং ওয়ার্ল্ড ফরেস্ট UNFCCC যেগুলো যে প্রমোট করে থাকে সেগুলো। By safeguarding forest and ensuring their sustained survival, our economic ecosystem and species will also continue to thrive. ফরেস্ট সেফগার্ড এগুলো এনশিওরিং এবং এই ব্যবস্থাটাকে টিকিয়ে রাখার জন্য বা এই ব্যবস্থাটা ঠিকমতো চলছে কিনা তার জন্য ইকোনমির সাথে ইকোসিস্টেম এবং স্পিসিস, যে ফরেস্টে যে স্পিসিস গুলো থাকে সেইগুলোর উপরও নজর দিতে হবে যাতে সেগুলো চুরি না হয়, যে এখনো পর্যন্ত হয় কিন্তু বাঘের চামড়া, তারপর হচ্ছে হান্টেড যেগুলো হয়ে থাকে হাতি থেকে শুরু করে সাপের বিষ, এই জিনিসগুলো যাতে না ইকোনমিক্স এর উপর বা না এগুলো ছাই হয় মানে চুরি হয়, সেগুলোর উপর এই ফরেস্টের এই স্কিমের মধ্যেই পড়ছে, এগুলো নজর রাখতে হবে। According to UN study, forest can lift about 1 billion people out
1 billion people out of poverty. According to UN study থেকে কি বলছে, forest can lift 1 billion people out of poverty. They can also create an additional 80 million green jobs. মানে 1 বিলিয়ন পাবলিক পিপলকে তারা পভার্টির হাত থেকে বাঁচাতে পারে যদি ফরেস্টের ঠিক করে করা যায়, বা ফরেস্ট বন সংরক্ষণ মানে ফরেস্টের উপরেই এটা নির্ভর করে থাকে। এবং তার সাথে 80 মিলিয়ন গ্রিন জবসও মানে এমপ্লয়মেন্টটা আরো ইনক্রিজ করা যেতে পারে। অ্যাপ্রক্সিমেটলি 2.6 বিলিয়ন টনস কার্বন ডাইঅক্সাইড, 1/3 of the CO2 released from burning fossil fuels is absorbed by forest every year. 2.6 বিলিয়ন টনস কার্বন ডাইঅক্সাইড এবং 1/3 CO2 এবং ফ্লাই অ্যাশ, বার্নিং ফসিল ফুয়েলস, এগুলো সমস্ত কিছু অ্যাবজর্ব করে ফরেস্ট বাই এভরি ইয়ার, প্রতি বছর এত টন করে কার্বন ডাইঅক্সাইড এবং ফ্লাই অ্যাশ, বার্নিং ওয়েল সমস্ত কিছু ফরেস্ট অ্যাবজর্ব করছে। নেক্সট কোশ্চেন, হু লঞ্চ দ্য জল শক্তি অভিযান? কালকে এটা পড়েছিলাম, জল শক্তি অভিযান ক্যাচ দ্য রেইন 2025 ওয়ার্ল্ড ওয়াটার ডে অ্যান্ড পঞ্চকুলা, হরিয়ানা। Ministry of Agriculture and Farmers Welfare, Ministry of Environment, Forest, Climate Change, Ministry of Jal Shakti না Ministry of Rural Development? Ministry of Jal Shakti, যেখানে বলেই দিচ্ছে হু জল শক্তি অভিযান, Ministry of Jal Shakti. Next, what is the theme of World Water Day? Water for Sustainable Development, Glacier Preservation, Groundwater Conservation না Clean Water for All? ওয়ার্ল্ড ওয়াটার ডে কি থিম কি ছিল? গ্লেশিয়ার প্রিজার্ভেশন, দিয়ে দিচ্ছে এক্সপ্লেনেশন, আগের দিন পড়েছিলাম। ওয়ার্ল্ড ওয়াটার ডে অবজার্ভ অ্যানুয়ালি 22 March in 1993. Purpose of the World Water Day: increase awareness of the crisis of water and sanitation, encourage action towards the solving it. The major goals are the increase the awareness over related concern, motivated manage fresh water resources in sustainable. Fresh water मतलब is called গ্লেশিয়ার, মানে স্কল না, ফ্রেশ ওয়াটারটা আসেই হচ্ছে গ্লেশিয়ারের হিমবাহ থেকে, হিমবাহের জল থেকে। দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড ওয়াটার ডে ইজ গ্লেশিয়ার প্রিজার্ভেশন। থিম অফ দ্য ওয়ার্ল্ড ওয়াটার ডে ইজ 2025 ইজ গ্লেশিয়ার প্রিজার্ভেশন। আচ্ছা, কিছু তেমন পড়া নেই, এস্টাবলিশ দেয়ার মেল্ট ওয়াটার, ব্লা ব্লা ব্লা। নেক্সট, which fest has been hosted by the Rashtrapati Bhavan on March 2021? White fest, purple fest, green fest না orange fest? Purple fest কালকে পড়ছিলাম। পারপেল ফেস্ট কি না, প্রমোট দ্য ডিসএবিলিটি, হ্যাঁ, প্রমোট দ্য ইনক্লুশন অফ অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ দ্য পার্সন উইথ ডিসএবিলিটিস, এটাই হচ্ছে তাদের এবছরের থিম। প্রমোট হচ্ছে ইনক্লুশন অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অফ পার্সন উইথ ডিসএবিলিটি, পিডব্লিউডিস, পার্সন উইথ ডিসএবিলিটিস, এটা হচ্ছে তাদের, এদের নিয়ে এই পার্পেল ফেস্টটা উদযাপিত করা হয়েছে। কে কে মিনিস্ট্রি আছে এর মধ্যে? ডিপার্টমেন্ট অফ পিডব্লিউডি, ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট পিডব্লিউডি বা ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট পার্সন উইথ ডিসএবিলিটিস, আরেকটা হচ্ছে ইউনিয়ন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, আরেকটা কি ইউনিয়ন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এই দুটোর কোলাবোরেশনে এটা লঞ্চ করা হয়েছে। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে? মেট্রোলজিক্যাল ডে থিম কি ছিল? ক্লোজিং the early warning gap together, sustainability, the measurement supporting the global food system, the meteorology in the digital era. Option A, closing the early gap, warning gap together. Meteorological days key theme, closing the early warning gap together. The theme for World Meteorological Day 2025 is the closing the early warning gap together. যারা এবছর ইউপিএসসি দেবে তারা, মানে আমি 100% শিওর একটা না একটা থিম বার করে বলছি, থিম থেকে কোশ্চেন আসবেই। কারণ যে হারে এবছরে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন গুলোর মধ্যে থিম ইনক্লুড করছে, থিম থেকে না কোশ্চেন করে থিমের কি ওয়ার্ড থেকেও কোশ্চেন করতে পারে। কি কোশ্চেন করবে সেটা তো বলা যাচ্ছে। এই পয়েন্টে কিন্তু ইম্পর্টেন্ট। দ্য ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে অর্গানাইজেশন রেসপন্সিবল প্রমোটিং ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইন অ্যাটমসফিয়ারিক সায়েন্স, ক্লাইমেটোলজি, হাইড্রোলজি অ্যান্ড জিওফিজিক্স। ওকে, নেক্সট, which states will achieve their financial year 25 capital expenditure capex targets? লেখাটা ঠিক বোঝা যাচ্ছে না, চেঞ্জ করতে হবে। দ্য মহারাষ্ট্র, ওড়িশা, বিহার না কর্ণাটকা? অপশন ডি, কর্ণাটকা। দিয়ে দিচ্ছে মোস্ট অফ দ্য মেজর এক্সপ্লেনেশনে দিয়ে দিচ্ছে ক্যাপেক্স টার্গেট এক্সপেন্ডিচার বলে দিয়েছিলাম, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। নেক্সট কোশ্চেন, which has become India's first railway zone to reach 250 million tons of freight landing in 2024 to 25 financial?
সেন্ট্রাল রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে না ইস্ট কোস্ট রেলওয়ে? অপশন হচ্ছে অ্যান্সার ডি। অপশন হচ্ছে অ্যান্সার ডি। এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি ইস্ট কোস্টাল রেলওয়ে, আমি কালকে বলে দিচ্ছি কি কি কোস্ট পড়ে। কোস্ট পড়ে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা অ্যান্ড ছত্তিশগড়, এই তিনটি কোস্ট, মানে এই তিনটি পার্টকে বলা হচ্ছে ইস্টার্ন কোস্ট রেলওয়ে। কতগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে কোস্ট মানে জোন রয়েছে? 19টা জোন রয়েছে। এরকম সাউথ ইস্টার্ন রেলওয়ে, সেন্ট্রাল রেলওয়ে, আমাদের যেমন হাওড়ার দিকটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে। এই যে জিনিসগুলো প্রত্যেকটা আমরা যে দিকটা থাকি সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে। হ্যাঁ, নর্থ ইস্টার্ন রেলওয়ে। তো সমস্ত কিছু এর মধ্যে পড়ছে। তারপরে আসাম, মেঘালয়, এটা হচ্ছে এনএফআর, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে। এগুলো হচ্ছে একটা জোন। নেক্সট, which state is for the first time hosting ISTAF Speak Takraw World Cup 2025? अच्छा, ये बिहार, महाराष्ट्र, उत्तर प्रदेश ना मध्य प्रदेश? ऑप्शन ए बिहार। ISTAF Speak Takraw World Cup 2025 is being hosted by Bihar for first time. আর তো এর মধ্যে আমি তেমন কিছু ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি না। পাটলিপুত্র টুর্নামেন্ট, পাটলিপুত্র পড়ে রাখো, পাটলিপুত্র থেকে কানেক্ট করো অ্যানসিয়েন্ট হিস্ট্রি মনে রাখার জন্য। পাটলিপুত্র থেকে কানেক্ট করো অ্যানসিয়েন্ট হিস্ট্রি, যেটা আমাদেরকে মানে মৌর্য ক্যাপিটাল ছিল, কোন মহাজন পদের ক্যাপিটাল ছিল, সমস্ত কিছু কিন্তু পড়তে হবে। নেক্সট, হু হ্যাজ বিন সিলেক্টেড ফর জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2025? গুলজার, বিনোদ কুমার শুক্লা, জাভেদ আখতার না রাস্কিন বন্ড? অপশন বি, বিনোদ কুমার শুক্লা। বিনোদ কুমার শুক্লা। কালকেও আমি এই পরিপ্রেক্ষিতে একটা কোশ্চেন বলছিলাম যে প্রথম বাঙালি মহিলা কে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটা হচ্ছে আশাপূর্ণা দেবী। তার লেখা কোন বইয়ের জন্য? প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি বই লেখার জন্য আশাপূর্ণা দেবী কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবং এখন মনে হয় এটা দেয় কত, আগে দিত 15 লাখ টাকা না কত, এখন মনে হয় 30 লাখের কাছাকাছি দিয়ে থাকে, একটা অ্যামাউন্ট অফ প্রাইজ দিয়ে থাকে, সেটা হচ্ছে 30 লাখের কাছাকাছি। ইনি কোন কোন নভেলসের জন্য পেয়েছে? বিনোদ কুমার শুক্লা, নৌকার কি কমিজ এন্ড খিলেগা তো দেখেঙ্গে, খিলেগা তো দেখেঙ্গে। ওকে, নেক্সট, which river corridors were announced by Uttarakhand CM Dhami to boost tourism? কালকেই পড়ছিলাম গঙ্গা অ্যান্ড শারদা রিভার। অপশন সি, গঙ্গা অ্যান্ড শারদা রিভার। আমি কালকে পড়ে দিয়েছিলাম শারদা রিভারকে কি নামে পরিচিত। শারদা রিভার ইজ নোন অলসো মহাকালী রিভার বা কালী রিভার। এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? না হিমালয়ান রিভার্স। হিমালয়ান রিভার্স এটা তিব্বত থেকে, হ্যাঁ হিমালয় পাদদেশ থেকে উৎপন্ন হয়ে এটা কোথায় গিয়ে পড়ছে? ব্রহ্মঘাটে গিয়ে পড়ছে। ব্রহ্মঘাট থেকে গঙ্গায় মিশছে কোথায় এসে? ঘাড়গড়া। ঘাড়গড়াতে মিশছে, ঘাড়গড়ার সাথে। তারপরে এটা কোথায় গিয়ে পড়ছে? বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। তারপরে এটা কোথায় গিয়ে পড়ছে? বঙ্গোপসাগর গিয়ে পড়ছে। ওকে, আর গঙ্গা বেসিনের কথা তো আমরা জানি, গঙ্গার কি কি ট্রিবিউটারিজ থেকে শুরু করে সমস্ত কিছু কোথা থেকে উৎপন্ন হচ্ছে। গঙ্গোত্রী গ্লেশিয়ার, তারপরে ওটা কোন কোন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে? বিহার, উত্তরপ্রদেশ, না প্রথমে হচ্ছে উত্তরাখণ্ড, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে বিহার, তারপরে ঝাড়খণ্ড, দেন ওয়েস্ট বেঙ্গলে এসে তারপরে বঙ্গোপসাগর এসে পড়ছে। সমস্তটা কিন্তু গঙ্গা বেসিনের সিস্টেম। তারপরে হচ্ছে মানে যেটা বাংলায় আমরা বলে থাকি গঙ্গার গতিপথ, তারপরে হচ্ছে সিন্ধুর গতিপথ, ব্রহ্মপুত্রের গতিপথ এবং তাদের লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ, সাউথ ব্যাঙ্ক ট্রিবিউটারিজ, যার যার ট্রিবিউটারিজ আছে সমস্ত কিছু পড়ে রাখো। কারণটা হচ্ছে পরীক্ষার সময় ট্রিবিউটারিজ থেকে প্রিলিমসে কোশ্চেন দেবে, ইন কেস অফ মেন্স তখন কিন্তু কোশ্চেন দিয়ে দেবে হিমালয়ান রিভার আর হ্যাঁ রেন রিভার, যেগুলো যেটা আমরা বলে থাকি হিমালয় থেকে সৃষ্টি নদী আর হচ্ছে বৃষ্টি দ্বারা পুষ্ট নদী, এই দুটো নদীর মধ্যে পার্থক্য লেখো এবং তাদের যে গতিপথ কিছু কিছু, যেমন সাউথের গোদাবরীকে বলা হচ্ছে দক্ষিণের গঙ্গা। তো দক্ষিণের গঙ্গা সম্পর্কে তোমার কি আইডিয়ার সাথে উত্তরের নর্থের গঙ্গা যেটা আমাদের অরিজিনাল গঙ্গা বেসিন, তার কিছু আলাদা আলাদা পার্থক্য লেখো।
কোশ্চেন কোথা থেকে বানাবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু পড়তে হবে এইভাবে। এক একটা কোশ্চেনকে 3 রকম 4 রকম ভাবে ভাগ করো, ভাগ করে পড়ো। মানে কোশ্চেনটা কত রকম করে কোশ্চেন দিতে পারে। আমার খুব মনে আছে, আমি যখন এসে পড়তাম নিজের, তখন কিন্তু কোশ্চেন আমাদেরকে স্যার বলতেন, বিকাশ দীপিকা স্যারও বলতেন যে কোশ্চেন যেটা দিচ্ছে, আমরা একটা কোশ্চেন করছি, তোমার মনে যদি সেই কোশ্চেনটা নিয়ে আরেকটা কোশ্চেন দিকে থাকে, তুমি সেইভাবে একটু বেটার ওয়েতে অ্যান্সার লেখো। একটা টপিক থেকে কিন্তু 7-8 রকমের কোশ্চেন তারা করতে পারে। তো সেই রকম ভাবে ভেবে রাখো যে এই টপিক থেকে আর কি কিভাবে কোশ্চেন আসতে পারে। নেক্সট, from April 1, what will be the new investment limit micro enterprises under the revised MSME classification? 1 crore, 2 crore, 2.5 crore, not 3 crore? Option C, revised class MSME declaration ক্লাসিফিকেশনে কি বলেছে, 2.5 crore rupees ইনভেস্ট করা হবে। এমএসএমই সেক্টরটা ডিরেক্টলি পড়ে রাখবে। এমএসএমই সেক্টরের মধ্যে কত কত পার্ট হচ্ছে, কত থেকে 5.10, তারপরে হচ্ছে 50,000, কোন কোন ক্যাটাগরিতে কি বলছে সেটা পড়ে রাখাটা খুব দরকার। এইটাই প্রিলিমস প্রসপেক্টে। আর মেইনস প্রসপেক্টে মোনালসের নোটস আছে, যারা ইউপিএসসি দিচ্ছ একবার মোনালের নোটটা পড়ে নিও, ব্যাস তাহলেই এনাফ। কোনো আর ওই রমেশ, হ্যাঁ ওই সিং ফিং কারোর বই পড়তে হবে না, মোনালের নোট পড়লেই এনাফ। কারণ মোনালের নোট অনেকটা বেটার ইউপিএসসির জন্য। আমি কারোর প্রমোটিং করছি না, আমার মনে হলো, আমি যেহেতু নিজে পড়েছি তাই জন্যই বললাম, মোনালের নোটটা কিন্তু অনেকটা বেটার, ইজি ল্যাঙ্গুয়েজে আছে। যাদের আমার মতো ইকোনমি যখন প্রথম পড়তাম, আমার তো কমার্স ব্যাকগ্রাউন্ড না, একদমই মানে ইজি ল্যাঙ্গুয়েজে বুঝতে গেলে, কারণ বই যখন পড়ছিলাম ইন্ডিয়ান ইকোনমির সিং, তখন আমার আর মাথায় ঢুকছিল না, অনেক মানে হার্ড লাগে না। আর ফার্স্ট হচ্ছে এনসিইআরটি। এনসিইআরটি ম্যাক্রো ইকোনমিক্সের যে বইটা আছে সেটা ঘেটে ঘুলে খাও, তার সাথে একটা নোট পড়ো, না হলে কিন্তু বোঝা যাবে না, কোনো কনসেপ্ট ক্লিয়ার হবে না। আর এখন কিন্তু কোশ্চেন অনেকটা হলেও নিউ এনসিইআরটি থেকে দিচ্ছে। তো যারা এবছর দেবে বলে ঠিক করেছে বা পরের বছর দেবে, পরের বছর দিলে আমি পুরো গাইড করবো, কারণ আমিও ইচ্ছা আছে একবার। তো নিউ এনসিইআরটিটা ভালো করে পড়ো। নিউ এনসিইআরটি থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে, সায়েন্স আর ইকোনমিক্সের কোশ্চেন কিন্তু নিউ এনসিইআরটি থেকে অনেকটাই দিচ্ছে। Next, Fast Track Special Court Scheme has been extended till March 2026 to ensure speedy and timely justice cases in rape and under the POSCO Act 2012. Launched in 2019, a centrally sponsored scheme by the Department of Justice, Ministry of Law and Justice. Option কি হবে? ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট, কালকে পড়ছিলাম পস্কোর আন্ডারে এটা আছে কি না, যাতে ফেয়ার জাস্টিস পেয়ে যায় এবং স্পিডি ট্রায়াল, এই দুটো যাতে করা যায়। কাদের উপর? যারা চাইল্ড রেপ কেস, চাইল্ড অ্যাসল্টিং, মলেস্টেশন, এই সমস্ত কিছুর জন্য যে আমাদের জাস্টিসের দরকার পড়ে, তাদের জন্য এই গ্রাউন্ডের, মেনলি গ্রাউন্ডটার জন্য, মানে বিশেষ করে বাচ্চাদের সুরক্ষিত জন্য এই ফার্স্ট ট্র্যাক কোর্টের আইডিয়া বা ফার্স্ট ট্র্যাক কোর্ট অ্যাডপ্টের কথা বলা হয়েছে। কে কে কার আন্ডারে করা হচ্ছে? এটা পুরোপুরি সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, ইয়েস। এবং ডিপার্টমেন্ট অফ জাস্টিস, মিনিস্ট্রি অ্যান্ড ল অ্যান্ড জাস্টিস, এটা এটার এনারই আন্ডারে, মানে এই ডিপার্টমেন্টেরই আন্ডারে। সো অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ও তেরি, হ্যাঁ এই যে দ্য ফার্স্ট ট্র্যাক কোর্ট হ্যাজ বিন এক্সটেন্ডেড টিল মার্চ, বলেই দিচ্ছি আমি। ফার্স্ট ট্র্যাক স্পেশাল কোর্টস কি? Specially established in India, aims special speedy disposal and timely justice in cases related to serious crime like rape and sexual abuse. Launched in 2019 as a centrally sponsored. যারা পলিটি পড়ছে তারা কখন এটা, মানে আমিও আগে ভেবেছিলাম কিন্তু সেইভাবে ভাবতাম না। এই যে আমরা কথায় কথায় বলে দেখি যারা রেপ করেছে বা অ্যাজ এ ভিকটিম তাদের ফাঁসি দিয়ে দেওয়া হোক, কোথাও না কোথাও কিন্তু এটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। কাউকে ডেথ সেন্টেন্স দেওয়া সেটা কিন্তু মানে অত ইজি না। তার থেকেও বড় কথা, সেটা নিয়ে প্রচুর মানে পজিটিভ নেগেটিভ এটা নিয়ে নিজেদের ভাবতে হবে। আমি যদি কাউকে বলি যে কেউ যদি জানতে পারে যে আমি যদি এই কাজটা করেই থাকি যে আমার জন্য এই জন্য ফাঁসি হবে, সে তখন এই কাজটা কিন্তু কমাবে না। তার জন্য কিন্তু ওটা তো মানে আমাকে তো এমনিও মারবে, সুতরাং আমি করেই মরি। তো এটা কিন্তু আরো ইম্প্যাক্ট করছে, নেগেটিভ ইম্প্যাক্ট করছে সোসাইটির দিকে। সুতরাং আমরা যে কথায় কথায় বলি না যে রেপ হয়ে কারো রেপ হয়েছে তাকে ফাঁসি দিয়ে দাও, এটা কিন্তু পুরোটাই একটা মানে একটা টপিকটা ওখানে ধামাচাপা পড়ে যায় যে ঠিক আছে। আর তারও একটা মনের মধ্যে এই কাজ করবে, আমাকে যখন মেরেই ফেলবে তাহলে আমি আমার মানে যেটুকু আমার বাচ্চার ইয়ে থাকবে সেটুকু আমি মেরে ফেলি, তাকে কাজটা করেই মরি।
যখন আমাকে মেরেই ফেলবে, তার মধ্যে কিন্তু সে ভয়টা কাজ করবে, যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমার কি শাস্তি হতে পারে, এই ভয়টা তার থাকছে না, তার সে অলরেডি জানে যে আমাকে তো মেরেই ফেলবে, সে তখন আর অত ভাববে না। তো এই যে কথায় সেন্টেন্স বলে দিই যে ফাঁসি দিয়ে দাও, এটা কিন্তু খারাপ দিক। তো তাই জন্যই যে এখানে আমাদের ইন্ডিয়ান লতেই রয়েছে, যেখানে বেয়ার অ্যাক্ট করলে জানতে পার মানে বোঝা যায়, জানা গেছিল, বা আমি যখন পড়েছিলাম তখন ওখানে দিয়েছে। ইভেন যেহেতু বাজিরামে আমাদের পড়া ছিল, তো বাজিরামের যিনি রবীন্দ্রনাথ স্যার ছিলেন, ওনার জামাতা মানে জামাই, তিনি এই টপিকটা নিয়ে আমাদের একদিন বুঝিয়েছিলেন যে এই ফাঁসিটা দেওয়া কিন্তু খুব মানে বলতে গেলে সোচ সমাজকে এই ডিসিশন, হঠাৎ করে কেউ কাজটা করলে তার কোনো কেস হলো না, বা কেস হলেও তাকে কোনো রকম কোনো মানে তার দিক থেকে না ভেবে আমি দিয়ে দিলাম একটা ফাঁসি, সেটা কিন্তু পুরোপুরি ইনজাস্টিস। নেক্সট, এস্টাবলিশমেন্ট এখানে দিচ্ছে লঞ্চ ইন 2019 as a centrally sponsored scheme by the Department Justice and Ministry and Law and Justice, জানিয়ে এটা ফান্ডিং আন্ডার দ্য স্কিম শেয়ার বিটুইন দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। 60-40 এখানে কিন্তু মেজারমেন্ট রাখা হয়েছে স্টেট এবং ইউনিয়ন লেজিসলেচারের সাথে, সেন্টার আর স্টেটের মধ্যে কত ইয়ে থাকবে রেশিও 60:40। আর একটা কি দিচ্ছে নর্থ ইস্টার্ন স্টেটে আর হিলি রিজিয়ন্স গুলোতে 90:10। এই দুটো কোশ্চেনে প্রিলিমস ওরিয়েন্টেড একটা চান্স আছে রেশিও জিজ্ঞাসা করার, কারণ প্রিলিমসের কোশ্চেনই জিজ্ঞাসা করে এমন ভাবে যাতে তুমি কোশ্চেনটা দেখে মনে করো, জানি তো হঠাৎ করে মনে পড়ো এমা এই টপিকটা তো মনে পড়ছে না, তো তাই জন্যই বলে দেওয়া। নেক্সট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, ইন্ডিয়া হ্যাজ ইম্পোজ অ্যান্টি ডাম্পিং ডিউটি। কালকে আমি বলে দিয়েছিলাম অ্যান্টি ডাম্পিং ডিউটি আমদানিকৃত দেশের উপর, দেশের কোন পণ্যের উপরে যখন রপ্তানিকৃত দেশ সেটার উপর আবার শুল্ক বসাচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যান্টি ডাম্পিং ডিউটি। 5 Chinese products to protect the local industry. The move is aimed to preventing losses the domestic manufacturers and from cheap imports, ensuring fair competition. That's true, right? Anti-dumping duty is a protective levy imposed by a domestic government on foreign goods that is believed to be are being sold at a low price. That's also right. So answer is answer D, all of the above. Answer D, তিনটেই right. যখন আমাদের ইন্ডিয়া কখন বাইরের দেশ থেকে জিনিস কিনছে, তাদের যে ট্যাক্স স্যালারি দিচ্ছে এবং সেটা যথেষ্ট দেওয়া থাকে, এবং ওই জিনিসটা আমাদের ইন্ডিয়া মার্কেটের সাথে সাথে সেম প্রাইস এবং লোকের অ্যাফোর্ডেবল প্রাইস যেটাকে আমরা বলে থাকি, সেই অ্যাফোর্ডেবল প্রাইসে কিনতে পারি, তার উপরে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্টি ডাম্পিং ডিউটি বসিয়ে থাকে। এবং এর ফলে কি হয়, যদি মানে চিপার মার্কেটটা কেন বলছে, যখন বাইরের প্রোডাক্ট আসছে এবং সেই প্রোডাক্ট আমাদের এখানেও রয়েছে, হয়তো সেটা সেকেন্ড ভার্জন, এবং যদি সেটা বেশি চিপ হতো, বিশেষ করে আজকাল যেমন চাইনিজ প্রোডাক্ট প্রত্যেকেই জানি যে খুবই বাজে কোয়ালিটি হতে, কিছু কিছু জিনিসগুলো খেতে আলাদা, তো চাইনিজ প্রোডাক্টে যে যাতে যাতে লোকাল মার্কেট আমাদের হার্মফুল না হয়, ওই জিনিসটা যখন আমাদের মার্কেটে রয়েছে, সেইটা তো স্বাভাবিকভাবে একবার যদি জিনিসটা খারাপ হয়ে যায়, তো ইজিলি মানুষের মনে থাকবে যে এটা তার মানে খারাপ। তখন তো আমরা খুব কম লোক দেখি গিয়ে যে এটা মেক ইন চাইনিজ না মেক ইন ইন্ডিয়া, এরকম খুঁজে খুঁজে দেখি না আমরা কেউই। আমরা দেখলাম দুটো সেম আছে, কোনটা কোথাকার প্রোডাক্ট জানি না, যেটা কম দাম আমরা সেটা কিনে নিয়ে চলে আসি। তো কোনটা খারাপ হচ্ছে কোনটা ভালো হচ্ছে তো আমরা জানি না, সেটা গভর্নমেন্ট নির্ধারিত করে। এবার সেই জন্য যাতে লোকাল মার্কেটে এটা কোনো হার্মফুল এফেক্ট না পড়ে, তো সেই চিপ মার্কেটটাকে বাঁচানোর জন্য বা সেই চিপার একটা তারা কম দামে দিয়ে দিচ্ছে, মানে কি তাদের তো লাভ রেখে সেটা বিক্রি করছে, এখান থেকে হাত থেকে বাঁচানোর জন্য লোকাল মার্কেটকে গভর্নমেন্ট অ্যান্টি ডাম্পিং ডিউটি ইয়ে করে, বসানো শুল্ক বসিয়ে থাকে। আরেকটা বলেছিলাম আমরা সিবিডি, কাউন্টার ভেলিং ডিউটি, যেটা ভর্তুকি দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট তোমাকে তোমার একটা প্রোডাক্টের উপর কত ভর্তুকি দিচ্ছে, সেটার উপরে গিয়ে তুমি যখন রপ্তানি করছো যে দেশটা, সে তার উপরে ট্যাক্স ফেলছে, সিবিডি যেটাকে বলতে কি কাউন্টার ভেলিং ডিউটি। এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে সমস্ত কিছু। ইন্ডিয়া, আমি বসে রয়েছি এই কারণে, কারণ দাঁড়িয়ে থাকলে কেউ পুরোটা একবারে দেখতে পায় না, আবার উঠে দাঁড়িয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, কারণ আমি পুরোটাই যেহেতু ছোট ছোট করে লেখা যায়, আর বেশি বড় করলে ফেটে যাচ্ছিল, তাই জন্য আমি এইটুকু করেই লিখে নিচ্ছি। ওপরে দিয়ে রয়েছে অ্যান্টি ডাম্পিং ডিউটি, 5 Chinese products protect local industry, aim to preventing losses and domestic manufacturers from cheap imports and ensuring fair competition. Anti-dumping duty is protective levy imposed by domestic government on foreign goods that it believes being sold at a low price. Purpose ta ki, anti-dumping duty prevent the cheap product, imported products from being sold in the domestic market, which may harm the domestic industries. Many countries impose tariffs on products that they consider be dumped, sold at very cheap price.
and their domestic market it purposes on the protect their economy, ensuring fair trade. এই তিনটে পয়েন্ট কিন্তু প্রিলিমসে হয়তো ওইটা দিয়ে দেবে, এই লাইনটা দিয়ে দিল যে প্রোটেক্ট দেয়ার ইকোনমি ইজ রাইট, প্রোটেক্ট দেয়ার ইকোনমি। তারপরে দিয়ে দিচ্ছে হয়তো এই যে গ্যারান্টেড ফর ট্রেড, লেজিটিমেট দ্য ট্রেড কারেক্টিভ মেজার পার ডাব্লিউটিও রুলস, ইটস অলসো রাইট ডাব্লিউটিও রুলস, এইরকম দুটো লাইন তুলে দিল। বাট ইন কেস অফ মেন্স তখন কিন্তু আমাকে তিনটেই লিখতে হচ্ছে, পারপাস, নিড আর এনশিওরিং ফেয়ার ট্রেড। Consider the following statements. Amid rising the tension in USA, Iran had deployed, কালকে পড়ছিলাম স্টেট অফ হরমুজ, যেটা মিসাইল সিস্টেম অন 3 disputed islands near the স্টেট অফ হরমুজ। স্টেট অফ হরমুজ কোন কোন দুটো কান্ট্রিকে লিঙ্ক করছে, একটা হচ্ছে পার্সিয়ান গালফ আর একটা হচ্ছে গালফ অফ ওমান। এই দুটো কান্ট্রি, কারণ যার 70% অয়েল এক্সপোর্টিং কান্ট্রিজ কিন্তু স্টেট অফ হরমুজে হয়ে থাকে। সো অ্যাজ এ ইকোনমিক জিওগ্রাফি, ইকোনমিক দিক থেকে যদি বলতে যাও তাহলে কিন্তু স্টেট অফ হরমুজের কিন্তু আলাদা ইম্প্যাক্ট রয়েছে। দেন তারপরে আসছে সুয়েজ খাল। ওকে, নেক্সট, ইন ইটস মিলিটারি পাওয়ার, Iran controls the Greater Tunab, Lesser Tunab and Abu Musa Island, which are located near globally important shipping route, while United Arab Emirates can also 3 islands. যাদের হিস্ট্রি অপশনাল আমি তাদেরকে বারবার রিকোয়েস্ট করব এই প্রসঙ্গে মিডল ইস্টের কিন্তু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি পড়ো, মিডল ইস্টের ইসরায়েল আর প্যালেস্টাইনের যুদ্ধ পড়ো, কবে থেকে শুরু হয়েছে, বিশেষ করে ইহুদিদের সময় থেকে, ইহুদিদের সাথে খ্রিস্টানদের যে দ্বন্দ্ব, তারপরে রোমানদের যে ক্যাপচার শুরু, তারপরে হচ্ছে হজরত মোহাম্মদ এন্ড ইহুদিদের মানে মুসলমান নবী বলা হয় তাদের সাথে যে দূরত্ব, তাদের সাথে যে মানে ঝগড়া বিবাদ, তারপরে ইরান আর প্যালেস্তাইনের মধ্যে ইসরায়েল যে যুদ্ধ শুরু, এইগুলো কিন্তু লিঙ্ক করে করে পড়ো, না হলে কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রিতে কিন্তু কোশ্চেন এইভাবেই দেবে, তাছাড়া কিন্তু আর কোনো কোশ্চেন আসবে না। আরেকটা কোশ্চেন দিয়ে দিতে পারে ওয়ার্ল্ড হিস্ট্রিতে, সেটা হচ্ছে রাশিয়ার কোল্ড ওয়ার। এখানে ওয়ার্ল্ড হিস্ট্রির পয়েন্ট চলছে না, তবুও বলে রাখছি, যেহেতু আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তখন কিন্তু দুটো কান্ট্রির মধ্যে একটা বা দুটো পাওয়ারের মধ্যে একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে ইউনিপোলার, যেটাকে বলে থাকি একটাই কান্ট্রি হবে, মানে একটাই সংগঠন হবে এবং একটাই মতামত হবে। তো সেটা যাতে না হয়ে থাকে তাই জন্য রাশিয়ার যে ক্ষমতা উৎপত্তি বা রাশিয়ার যে পাওয়ার, সেটা একটা রিজন, সেই নিয়ে কোশ্চেন আসতে পারে। তার আগে তারপরে আসছে তোমার গ্লাস্তানাস পেরেস্ত্রোইকা, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে কিন্তু অপশনালে এগুলো টিকা করে দেবে, বা গ্লাস্তানাস পেরেস্ত্রোইকার ইম্প্যাক্ট এখনকার টাইমে ইন্ডিয়ান ইকোনমি বলছি, এখনকার টাইমে যে ওয়ার্ল্ড ইকোনমিতে কি ইম্প্যাক্ট হচ্ছে সেগুলো কিন্তু দিতে পারে। আমি জানি হিস্ট্রি অপশনাল কারোর থাকে না, বাট সামহাও আমার মতো যদি কেউ থেকে থাকে হিস্ট্রি অপশনাল নিয়েছে তাদের জন্যই কোশ্চেনগুলো বলা আমার। নেক্সট, ইরান অ্যান্সার কি হবে এটা, হুইচ অফ দ্য স্টেটমেন্ট আর কারেক্ট, অপশন সি বোথ 1 and 2 আর কারেক্ট। নেক্সট, amid rising tension US and Iran বলে দিচ্ছি, এটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ গালফ আইল্যান্ড, এইটা ইম্পর্টেন্স, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, এটা মেন্স ওরিয়েন্টেড কোশ্চেন। কেউ যদি কোশ্চেন মানে বইতেও না পাও, এখান থেকে কোশ্চেন তুলে দেখে নাও, স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অফ গালফ আইল্যান্ড। 1 minute. That there are 3 islands which Iran has controlled since 1971 have long been cause of despite United Arab Emirates which claims sovereignty of them. মানে যেটার উপর তিনটে, এই তিনটে আইসল্যান্ড যার যেটার জন্য ইরানও বলছে ইরানের জন্য, ইরান এগুলোর উপর তার দাবি করছে, আবার ইউএইও এই তিনটের উপর দাবি করছে। Consider the following statements. Telangana Assembly adopted the Human Organ Transparent Act. The act regulates removal, storage and transplantation human organs, tissues and therapeutic purposes, prevents commercial dealing. The act also includes the advisory committee organ donation and transplantation. আমাদের যে হিউম্যান অর্গান ট্রান্সপ্লেশন করে থাকি আমরা, আজকাল অনেক কিছুই হচ্ছে হিউম্যান অর্গান ট্রান্সপ্লেশনে, সেটা নিয়ে তেলেঙ্গানা অ্যাসেম্বলি, তেলেঙ্গানাই তো, হ্যাঁ, তেলেঙ্গানা অ্যাসেম্বলি একটা অ্যাক্ট বার করেছে, সেইটা এবার সেটার ফাংশনস কি, এটা হবে অ্যান্সার ডি, অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেনেশন পরে আছে,
The Telangana State Assembly adopted the Transplantation of the Human Organs and Tissues Act, Central Act কবে না 1994 and rules 1995 1994 সালে এটা রুলসটা বানানো হয়, কিন্তু এটা কবে থেকে স্টার্ট করা হয় 1995 থেকে। দ্য ট্রান্সপ্লেশন অফ হিউম্যান অর্গানস অ্যান্ড টিস্যুজ অ্যাক্ট 2008, যার নাম কি থোটা বা টোডা এরকম, হ্যাঁ থোটা। The act regulates the removal, storage and transplantation of the human organs and tissues for therapeutic purposes and prevents commercial dealings। মানে মানুষের যাতে এটা বিজনেস না করতে পারে সেটার উপর নজর রাখতে হবে, যেগুলো যাদের দরকার। যেমন অনেক ক্ষেত্রে আমরা যেমন করে থাকি, আমার ঠাম্মাই করে গেছিল, তার চোখ দান করে গেছিল, মানে তার চোখ দুটো ভালো ছিল, তার চোখ দান করে গেছিল যাতে ইন ফিউচার যারা চোখে দেখতে পায় না কোনো অর্গানাইজেশনের মাধ্যম দিয়ে তাদের এই চোখ দুটো কাজে লাগতে পারে, সেইটা করা যেতে পারে। তো এটা একটা অ্যাক্টের মধ্যে পড়ছে, গভর্নমেন্টের এটা সেন্ট্রাল অ্যাক্ট, এবং এই তেলেঙ্গানা গভর্নমেন্ট এটা উপরে একটা অ্যাক্ট বার করেছে নতুন করে, এটাকে আবার কিছু অ্যামেন্ডমেন্ট করে এটা আবার নতুন ভাবে স্টার্ট করা, যেটাকে বলা হবে, যেটা কি করবে না রিমুভাল স্টোরেজ দিয়ে দিচ্ছে ট্রান্সপ্লান্টেশন হিউম্যান অর্গানস টিস্যুস থেরাপিউটিক পারপাসেস, যেগুলো থেরাপিউটিক পারপাসের জন্য কাজে লাগাতে পারবে। The act also includes an advisory committee for organ donation and transplantation। এটা কোন কি কমিটি করবে এর জন্য? ফর অর্গান ডোনেশন, যারা ডোনেট করতে চায় তারা, এবং ট্রান্সপ্লেশন, যদি কারোর কিছু খারাপ হয়ে গেছে তার পরিবর্তে কোনো অন্য একটা সেই জায়গাতে সেই অর্গানটাই লাগাতে হবে, যেটা ট্রান্সপ্লান্ট করা যেতে পারে, ট্রান্সপ্লান্টেশন করতে পারবে। The state assembly also passed the Telangana Municipalities Bill 2025 and Telangana Panchayat Raj Bill 2025। এই স্টেট অ্যাসেম্বলি এইটা কোথায় কোথায় পাস করেছে? মিউনিসিপ্যালিটি বিলও পাস করিয়েছে, আবার মানে এই পয়েন্টটাকে পাস করিয়েছে, এবং পঞ্চায়েতেও এই বিলটাকে পাস করিয়েছে, মানে সর্বতে এটাও করেছে। Consider the following statements: the salaries and allowances pension of the MPs increased by the government. According to the notification, the salary of Lok Sabha Rajya Sabha members increased 1 lakh to 1.24 lakh per month। ও ভাই, লক্ষ্মীকান্ত খুলে দেখো প্রত্যেকের কত স্যালারি আছে, কত অ্যালাউন্স আছে, কত ভাড়া পাবে, সমস্ত কিছু দিয়ে রেখেছে। While the daily allowances has been increased 2000 to 2500, মানে 2000 থেকে 2500 করা হয়েছে। তো কি এমন খারাপ করেছে? এত টাকা তো তোমাদের জীবনেও খরচা হয় না। Which of the following statement are correct? Option both 1 and 2। আচ্ছা, এখান থেকে তেমন কিছু পড়ার দরকার নেই, কারা এটা পাস করায় এটাই পড়তে হবে। মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য সেন্টার হ্যাজ ইনক্রিজ দ্য স্যালারি অ্যালাউন্সেস পেনশন ইন দ্য মিনিস্ট্রি অফ পার্লামেন্ট। কে এটা মানে কোন গ্যাজেট এটা পাস করে? মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স, এইটুকুই ইম্পর্টেন্ট। মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স, এই যে যত মিনিস্ট্রিতে অ্যালাউন্স ট্যালাউন্স সমস্ত কিছু হচ্ছে, এগুলো কে পাস করাচ্ছে? সেন্ট্রাল গ্যাজেটের মাধ্যম দিয়ে মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। এবার এখান থেকে কোশ্চেন করে এর চেয়ারম্যান কে আছে, এটার কতজন মেম্বার থাকে, এবার এইগুলো তোমরা পড়ে নাও। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে পেনশন ফর ইচ ইয়ার অ্যাডভার বিয়ন্ড দ্য 5 years ইনক্রিজড। হ্যাঁ, আর কিছু তেমন তো ইম্পর্টেন্স আমি এখানে দেখতে পাচ্ছি না। কত বাড়লো কত বেড়েছে ওসব নিয়ে কোশ্চেন করবে না, বিয়ন্ড 5 years হ্যাজ বিন ইনক্রিজড। এটা কত বছর পর বললো? 5 বছর পর তো না, 5 বছর আগেই তো। এটা কিসের ওপর, এই অ্যামেন্ডমেন্টটা কিসের ওপর ভিত্তি করে করা হয়েছে? ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ইনফ্লেশন ইন্ডেক্স স্পেসিফাইড ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। বাস ছোড়ো। নেক্সট, Union Finance Minister and Corporate Affairs Ministry Nirmala Sitharaman launched the dedicated mobile app application Pradhan Mantri Internship Scheme in New Delhi. The app will facilitate the candidates with completed registration and application process. Answer কি হবে? Both 1 and 2 both। একটু আগেই পড়েছি ন্যাশনাল পেনশন ইন্টার্নশিপ স্কিম, প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম। The Indian Finance Minister, Corporate Affairs Ministry Nirmala Sitharaman launched the declined mobile app Pradhan Mantri Internship Scheme in New Delhi, facilitated the interest candidates to complete the registration and application process, everyone knows। And then এটা কিভাবে করা যেতে পারবে? কন্ডাক্টেড, মানে কোথায় কোথায় এটা কন্ডাক্ট করা হচ্ছে, কাদের কাদের মাধ্যম দিয়ে? কলেজ, ITI and রোজগার মেলা। ইউনিয়ন বাজেট অ্যানাউন্স দিস পাইলট প্রজেক্ট ব্লা ব্লা ব্লা। তাছাড়া এটা আর এই প্রোগ্রামে আর কে কে মানে পার্টিসিপেট বা অ্যাজ আ রেফারেন্স কে আছে? ইন্ট্রোডিউস দ্য মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। ওকে, নেক্সট,
Glaciers around the world dispersing faster than before with the last. With the last 3 years, the greatest masses loss on record, according to UNESCO report March 21, which are retreating that 45 faster in the 2011 to 20 in the previous decades. The state found between the normal metal superconductor, the HKH region of the Hindu Kush region spans over the 5 million square kilometers with approximately 1000 kilometers per square of glaciers. Which statements are correct? Option B, 1 and 3. Option B, 1 and 3. 2 and 4 are wrong. দিয়ে দিচ্ছে glaciers around the world is disappearing faster than even before was the last 3 years seeing the greatest mass loss on record. লাস্ট 3 বছরে সবথেকে বেশি ক্ষতি হয়েছে according to UNESCO report March 21, which are retreating 65% faster in 2011 to 20 than the previous decade. 2011 থেকে 20 এর মধ্যে 65% ছিল, তার থেকেও দ্বিগুণ মানে গতিতে এখনো পর্যন্ত হয়ে চলেছে। In the HKH region, the HKH region spans over 5 million square kilometer with approximately 1000 square km per glacier. The HKH region often referred as the third pole or the water tower of Asia. It is storing more ice snow in the region outside Antarctic and Antarctic bass and the high peak point হচ্ছে টিচিমির বা টেকিমির। এই যে HKH রিজিয়নের হাইয়েস্ট পিক কি ভাই, কোশ্চেনটা কিন্তু আসার চান্সেস আছে। HKH রিজিয়নের হাইয়েস্ট পিক হচ্ছে টিচিমির বা ট্রেকমির। কোথায় লোকেটেড? চিত্রাল, পাকিস্তান। The 40th meeting of the Counterterrorism Epoch Working Group (EWG) on City Asian Defence Ministry and the ADM Plus held in New Delhi. Asian Coordinating Council monitors implementing the Asian Agreements decision. Now, option C, both 1 and 2. দিয়ে দিচ্ছে এখানে এশিয়ান কি? এশিয়ান ইজ এ রিজিওনাল ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন টু প্রমোটিং পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি কোঅপারেশন। আমরা প্রত্যেকেই জানি এশিয়ান ফাউন্ডেডটা হচ্ছে কবে, কোথায়? 1967 থাইল্যান্ড, ব্যাংককে। কালকে থাইল্যান্ডে কিন্তু আমরা প্রত্যেক ইয়ে করতে পারি, কোশ্চেন মানে একটা লিঙ্ক করো যে যে থাইল্যান্ডে আর্থকোয়েক হলো, এরপরে এশিয়ান কান্ট্রিজ বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি, যে এটা তার ভূমিকা কি থাকতে পারে? তার ভূমিকা কি থাকতে পারে? এশিয়ানের হেডকোয়ার্টার্স কোথায়? জাকার্তা, ইন্দোনেশিয়া। মোটো হচ্ছে 1 ভিশন 1 আইডেন্টিটি 1 কমিউনিটি। এশিয়ানের ভিশন কি হয় না? 1 ভিশন 1 আইডেন্টিটি 1 কমিউনিটি। মেম্বার কান্ট্রিজ কি হচ্ছে? 10 কান্ট্রিজ অ্যান্ড ফাউন্ডিং মেম্বার্স ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ড। এরা হচ্ছে ফাউন্ডিং মেম্বার্স। এছাড়া আদার্স আরো 10 অন্যান্য কান্ট্রি আছে, যেমন অস্ট্রেলিয়া আছে, জাপান আছে। এগুলো হচ্ছে এশিয়ানের মেম্বার কান্ট্রিজ। এরা হচ্ছে থাইল্যান্ড, এরা হচ্ছে ফাউন্ডিং কান্ট্রিজ। লাইক যেমন ইউএন এর P5, ইউএন এর P5 যেমন ফাউন্ডিং মেম্বার, এখনো পর্যন্ত ওখানে কেউ অ্যাড করতে পারেনি। সেম থিংস, এটার ফাউন্ডিং মেম্বার্স হচ্ছে এরা 5 জন। ওকে, নেক্সট দিয়ে দিচ্ছে লেটার কে জয়েন করেছে? ব্রুনেই, ভিয়েতনাম, লাওস অ্যান্ড মায়ানমার, কম্বোডিয়া। এরা পরে আবার জয়েন করেছে। তারপরে দিয়ে দিচ্ছি ইকোনমিক অ্যান্ড ডেমোগ্রাফিক স্ট্রেংথ, টোটাল পপুলেশন 662 মিলিয়ন and total GDP $3.2 million. Institutional structure of Asia Summit meets annually to discuss regional issues, formulate policy and presidency is rotated. এবং প্রেসিডেন্সি ইজ রোটেট। যদি এবছর হয়ে থাকে মালয়েশিয়া, তারপরে এবছর অন্য একজন হবে, এরকম করে প্রেসিডেন্সি রোটেট হতে থাকে। এশিয়ান কোঅর্ডিনেটিং কাউন্সিল মনিটরস আর ইমপ্লিমেন্টেশন অফ এশিয়ান এগ্রিমেন্টস অ্যান্ড ডিসিশন। এশিয়ান কোঅর্ডিনেটর কাউন্সিলের কাজ কি? না মনিটরিং, ইমপ্লিমেন্টেশন। যে এশিয়ানের প্রতি বছর মিটিং এ যা মানে গ্রহণযোগ্যতা বা যা কর্মসূচি গৃহীত হয়, সেগুলো আদৌ মনিটরিং করার জন্য বা সেগুলো আদৌ ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা সেটার উপর এশিয়ান কোঅর্ডিনেশন কাউন্সিল মনিটর করতে থাকে। এশিয়ান সেক্রেটারিয়েট প্রোভাইডস অলসো। এক মিনিট। Next, India's bioeconomy reached $165 billion in 2024.
The report highlights the progress made by the bioeconomy sector, and the sector is contributing 4.25% of the overall GDP. The sector shown as a CAGR of 27.9 in the last 4 years, indicating the India's potential global biotechnology superpower. আগের দিন না তার আগের দিন পড়াচ্ছিলাম বায়োটেকনোলজি নিয়ে, বায়োডিগ্রেডেবল যে চ্যাপ্টারটা পড়ছিলাম বায়োটেকনোলজি। The answer কি হবে? Answer হবে option A 1 and 2. The sector has shown 27.9 last 4 years. Answer A is the right answer. ये देनी। अच्छा, 2025 Stockholm Water Prize owned by the hydrological Gunter Bloschill. Gunter Bloschill is the Bloschill না তো Gunter Bloschill। हाँ, এটা তো রাশিয়ান ও না, তাহলে কি বলবে এখানে উচ্চারণটা? ব্লকি, ব্লকি হবে। Gunter Blockish. Gunter Blockish comprehensive database and the analysis help revolutionize and dependent the global understanding flood risk reduction and water resources management. Option C, both. 2025 Stockholm Water Prize দিয়ে দিচ্ছে। Statement by the prize committee of the hydrologist Gunter Bloschill না এল লাস্টে Gunter Bloschill, the pioneer water engineering, has been awarded the prestigious Stockholm Water Prize. Stockholm Water Prize. Bloschill is the comprehensive database and the analysis have been revolutionized as dependent the global understanding of flood risk reduction and water resources management. According to the statement, কি সে ইয়ে করেছে, অ্যানালাইসিস করেছে, revolutionized and dependent the global understanding flood risk reduction water resources management, মানে আমাদের যে ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট রয়েছে, মানে সমুদ্রের যে মানে ওয়াটার ইকোসিস্টেম যেটাকে বলে থাকবো, সেই রিসোর্সেস ম্যানেজমেন্টের উপরে কিন্তু ফ্লাড রিস্ক রিডাকশন কম করা যেতে পারে। According to the statement, all this helped in the increasing awareness about the flood risk and climate change at the global level. According to স্টেটমেন্টের মাধ্যমে, এটার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন যে হেল্প ইন দ্য ইনক্রিজিং অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে একটু বাড়াতে হবে ফ্লাড রিস্ক, মানে বন্যা থেকে রক্ষা করা পাওয়ার জন্য, এবং ক্লাইমেট চেঞ্জের গ্লোবাল লেভেল, প্রত্যেকেই বুঝতে পারছি এটা। Bloschill is the professor of the Vienna University Technology, currently head of the Institute of the Hydraulic Engineering and Water Resources Management in the Vienna University Technology. এই প্রফেসর কোথায়? ভিয়েনা ইউনিভার্সিটি, এবং সেখানে তিনি কি নিয়ে ইয়ে করছে, তার রিসোর্সেস মানে পিএইচডি সাবজেক্টটা কি যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট। বাবা, he is also director of the doctoral program of the water resources systems and the Vienna University Technology, which he founded more than 15 years ago, and is also part of the professor Time University Bologna University of the Bologna যাই বলবো পরে আমরা লাভ নেই। নেক্সট, which statement is correct about the, এটা বোঝা যাচ্ছে, about guidelines for the UPS under the National Pension Scheme Fund, National Pension Scheme released by Pension and Regulatory Fund and the Development of Authority. For your kind information, UPS the National Pension under the National Pension Scheme and UPS by Unified Pension Scheme is the option for central government employment. Is it okay? National Pension Scheme is like everybody, আর এটা UPS টা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য একটা অপশনাল হিসেবে রয়েছে। Guidelines for the UPS under the National Pension Scheme issued by the Pension Fund Regulatory Development Authority, right? আর এটা কি the new unified pension scheme যেটা UPS বলা হচ্ছে, regulation will come into effect from April 1, 2025. Both are right. Answer C, both are right. Next, explanation আমি দিয়ে দিচ্ছি এখানে। গাইডলাইন্স দ্য ইউপিএস ন্যাশনাল পেনশন স্কিম রেগুলেটরি কে ডেভেলপমেন্ট অথরিটি, এটা কি দিচ্ছে? ইউনিফাইড পেনশন স্কিম রেগুলেশন ইনটু এফেক্ট হচ্ছে 2025, ওসব বাদ দাও। এই ফলোইং গভর্নমেন্ট ওয়ার্কস কি কি করতে পারবে? দিস গ্রুপ ইনক্লুড দিস ফলোইং কারেন্ট এনপিএস কভার এমপ্লয়িজ, যারা যারা এনপিএস এর আন্ডারে রয়েছে তাদেরকে তারা এই আন্ডারে আসতে পারবে যদি চেয়ে থাকে, বা তারা তাদের ন্যাশনাল পেনশনের সাথে সাথে এটাতেও নাম নথিভুক্ত করতে পারে। নিউ হায়ার্স আফটার এপ্রিল 2025, যারা 2025 পর থেকে যেসব যাদেরকে হায়ার করা হবে তারা ইউনিফাইড পেনশন স্কিমের আন্ডারে আসবে। রিটায়ার্ড এমপ্লয়িজ অর দেয়ার স্পাউসেস আন্ডার দি স্পেসিফিক কন্ডিশন, রিটায়ার্ড এমপ্লয়িজ যারা রিটায়ার্ড হয়েছে তারা বা তাদের যারা ওয়াইফ রয়েছে বর্তমানে তারা
এই পেনশন স্কিমে নথিভুক্ত করতে পারে। এলিজিবল এমপ্লয়ার্স উইল গেট অনলাইন ফর্মস ফর এনরোলমেন্ট ক্লেমস এন্ড স্টার্টিং ফ্রম এপ্রিল 1। যারা এলিজিবল মানে 2025 এর পর থেকে যারা যোগ করছে চাকরিতে তাদের জন্য অনলাইনে ফর্মের ব্যবস্থা রয়েছে। Others monthly contribution for UPS participants fixed 10% of their basic salary. বেসিক স্যালারি থেকে তাদের কত পার্সেন্ট এখানে ইনভেস্ট মানে জমা করতে হবে সেটা হচ্ছে তাদের মাইনে 10% এখানে তাদের জমা করতে হবে। দিয়ে দিচ্ছে এখানে দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট উইল ডিপোজিটিং দ্য ইকুয়াল অ্যামাউন্ট অফ এমপ্লয়েজ লাইক পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড যেটা নাম শর্ট ফর্ম হচ্ছে প্রাণ ইনটু দ্য ম্যাচ দেয়ার কন্ট্রিবিউশন। পার্মানেন্ট ইকুয়াল যেটা পেনশন মানে পার্মানেন্ট যেটা পেতো রিটায়ারমেন্টের সময় সেটা তার উপর কন্ট্রিবিউশন করবে আরো এক্সট্রা 8.5%। extra 8.5% of the total basic salary, the dearness allowances will be contributed of the government. Government থেকে যেটা তাদের ইউপিএস এর যেটা তারা যে পার্মানেন্ট পেনশন যেটা পেতো বা রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট যেটা পাবে রিটায়ারমেন্টের সময় যেটা পাবে সেটা তো পাবেই, তারপরেও গভর্নমেন্ট কত দেবে না 8.5% টোটাল বেসিক স্যালারি থেকে দেওয়া হবে। এছাড়া তাদেরকে আরো অন্যান্য যে জিনিসগুলো হাউসেস রেন্ট থেকে শুরু করে ডিএফএ হাউসেস রেন্ট বলছি তো ডিএফএ যা দিত সেগুলো দিয়ে দেওয়া হবে। UPS guarantees minimum monthly payout ₹10,000 is the subscriber completes minimum 10 years of service। 10 বছরের ওপর যাদের অলরেডি চাকরি হয়ে গেছে তাদের ক্ষেত্রে মিনিমাম মান্থলি পে আউট কত করতে পারবে 10,000 দিতে পারবে 10,000 করতে পারবে। নেক্সট, India has rich and indigenous defense production value of dash 1.37 lakh crore, 1.27 lakh crore, 1.87 lakh crore না 1.97 lakh crore। Option C, India has achieved highest ever growth indigenous production 2023 to 24. India has reached the indigenous কেটে যাচ্ছে লেখাগুলো India has reached the indigenous defense production value 1.27 lakh crore. The value of defense production has increased 174%, 60,429 crore. দিয়ে দিচ্ছে এখানে the government introduced several measures to improve the easy of doing business টা আন্ডারলাইন করো, কোন কোন জায়গাতে এটা বেশি ভালো হয় ইজি অফ ডুইং বিজনেস সেটা আন্ডারলাইন করো, কোন কোন ফিল্ডের উপর ভালো হয় সেটা আন্ডারলাইন করো। আমি এতটা ডিটেলস এখানে পড়াইনি মানে লিখিনি, এটা কিন্তু দেখে রাখা বেটার। ইজি অফ ডুইং বিজনেস, the equipment of manufacturing domestically significantly shift from 60 to 70%. ইম্পোর্টেড ডিপেন্ডেন্সি যেটা এখন আলডিয়া যেটা ছিল 65 to 70% সেটা কিছুটা হলেও কমেছে। India's target 3 lakh crore in defense production by 2029। কত না টার্গেট 3 lakh crore, aiming becoming the global defense manufacturing hub। এছাড়া তাদের কি টার্গেট গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব ডিফেন্সের ম্যানুফ্যাকচারিং হাব নিজেদের কান্ট্রিকে গড়ে তোলা। The private sector played a critical role, it contributes 21% of the total defense production। Next, 23rd, which states adopted the Human Organ Transplantation Act is the Telangana, বলছি তেলেঙ্গানা, আসাম, রাজস্থান, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা। এটা আর ইয়ে করার নেই। Which was won the bronze medal is the mixed ISTP Spectre World Cup? India। Option D, India, the held in Bihar। আমরা পড়লাম একটু আগে ISTP Spectre category the doubles। Next, World Tuberculosis but TB Day is observed in every year 24th March. When did World Health Organization celebrate first World Tuberculosis Day but TB Day? 24 March 1980, 24th March 1981, 24th March 1982 না 24th March 1983। Option C, World Tuberculosis Day বা tuberculosis বা TB Day, এটাকে বলা টিবি tuberculosis Day observed every year 24th March। This year theme ki we can end TB, commit, invest, deliver। We can end TB, commit, invest and deliver। It is observed raise awareness that about tuberculosis and advocate more efforts to eliminate। World Health Organization celebrated the first World Tuberculosis Day on 24th March 1980 day। India has recorded 70.7% decline TB incidence from 2015 to 23। This decline has been more than the global average reduction 8.3% as per the WHO Global TB report। Okay,
Tuberculosis is an infection disease that mainly affects the lungs. 1 minute. That mainly affects the lungs. It caused 1.3 billion deaths in 2022. It is caused by bacteria called Mycobacterium tuberculosis. It spreads through the air. এইটা হলো প্রিলিমস প্রসপেক্টস এর একটা কোশ্চেন, ঠিক আছে। ইটস স্প্রেড থ্রু দ্য এয়ার। Tuberculosis can be treated by a combination of antibacterial medicines for a period of 6 to 12 months. এটা 6 থেকে 12 মাস টানা অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিসিনস খেলেও এটা কমে যেতে পারে। নেক্সট, which state government has announced the plan to conduct caste based census in the next financial year? Answer is Jharkhand. কাস্ট বেসড ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে কোন কাস্টের, মানে এটা সব থেকে বেস্ট যদি বলা হয় যে একটা পজিটিভ ইম্প্যাক্ট, যে প্রতি বছর আমরা তো জানি যে এখনকার দিনে যেরকম এসসি এসটি যা ওবিসি যা কাস্টই রয়েছে প্রত্যেকেরই কাছে কোনো না কোনো সার্টিফিকেট রয়েছে, এবং সেটা এটার এই কাস্ট বেস সেন্সাস করলে এটা জানা যাবে যে কতজন, মানে আমার তো মনে হয় যেটা এটা আমার পুরোপুরি নিজের পার্সোনাল ওপিনিয়ন, আজকাল এসসি এসটিদের যতটা না গভর্নমেন্টের ইয়ে দেওয়া দরকার, সাপোর্ট দেওয়া দরকার, তার দ্বিগুণ দেওয়া দরকার জেনারেলদের, কারণ জেনারেলরা এখন পুরোপুরি শূন্য। মাইনরিটিজ, এসসি এসটি ওবিসি তাদের গভর্নমেন্ট মানে ফ্রিতে সমস্ত কিছু দিয়ে 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 তাদেরকে এমন জায়গাতে নিয়ে গেছে, আর গভর্নমেন্ট এটা ভেবে দেয় কিন্তু যাদের যেন মনে হয় জেনারেলদের ঘরে পয়সার গাছ লাগানো আছে। এখন তো আর উল্টোটা হচ্ছে। তো সেই জন্য এই কাস্ট বেস সেন্সাসটা এখন খুব দরকার। এটার মাধ্যম দিয়ে এটা বোঝা যেতে পারবে যে কোন গ্রাউন্ডের এখন বেশি হেলথের দরকার বা গভর্নমেন্টের সুযোগ সুবিধা কোন গ্রাউন্ডের দরকার, এসসি এসটি না ওবিসি না জেনারেল কাস্ট না সমস্ত কিছু। এটা পুরোপুরি কিন্তু একটা মানে বলে না পার্সিয়ালিটি টাইপ, মানে একচ্ছত্র অধিকারের মধ্যে চলে গেছে, সেটা পুরোপুরি হচ্ছে এখন এসসি এসটি আর ওবিসিদের সমস্ত কিছু হেল্প পাওয়া যাচ্ছে। রিসেন্টলি নেটে যখন আমরা ফর্ম ফিল আপ করলাম তখন দেখলাম অ্যাজ এ জেনারেল তখন আমাদেরকে 1100 টাকা করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, হাউ যারা এসসি এসটি তাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে মাত্র 150 না 200 টাকা, আর একটা আছে না 150 না সরি 500 না কত টাকা দিয়ে। কতখানি গ্যাপ সেইখানটাতে। আবার র্যাঙ্কিংও তাই আফটার মানে মানে কি বলবো গভর্নমেন্ট মানে সার্ভিসে ঢুকে যাওয়ার পর যদি তোমার প্রমোশন হয়ে থাকে, তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তোমার সেখানে আগে ঢুকে যাচ্ছে। আমার রিসেন্টলি একটা বন্ধুরই দেখলাম এসসি এসটি ওর জেনারেল তার পিছিয়ে গেল, তার যে আগে সে তার থেকে পরে জয়েন করলো, কিন্তু যেহেতু এসসি এসটি ব্যাকগ্রাউন্ড সে তার থেকে আগে প্রমোশন পেয়ে গেল। এই যে সুযোগ সুবিধাগুলো গভর্নমেন্ট দিয়ে যাচ্ছে, কিন্তু এটা দেখছে না এদের পরবর্তী প্রজন্মও কিন্তু এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করছে। আগে তো সেই রকম কনসেপ্ট ছিল না। একটা গভর্নমেন্ট যখন একটা ফ্যামিলিকে সুযোগ দেওয়া হচ্ছে সে শুধু সেই ফ্যামিলিটাই সুযোগ পাচ্ছে, তারপরের জেনারেশন সেই সুযোগটা কেন নেবে? যেটা আমাদের বাংলাদেশে দেখলাম যে লীগ মানে যারা স্বাধীনতা সংগ্রামী ব্যাকগ্রাউন্ডে ছিল তাদের পুরো হেরিটেজ ধরে চলছে তো সেম থিংস এখন আমাদের ইন্ডিয়াতেও চলে আসছে। একটা মানে এসসি এসটি কে যখন মানে বি আর আম্বেদকরের সময় যে সুযোগটা দেওয়া হয়েছিল যে এসসি এসটি দের আলাদা কোটা, সেই কোটাটা যখন তাদের সেই ফ্যামিলি একবার পেয়ে গেলে সে পরবর্তীকালের ফ্যামিলি কেন পাবে? সেই কোশ্চেনটা কিন্তু কেউ তোলে না, বাট সামহাউ ওটা আমাদের কনস্টিটিউশনের জন্য এটা একটা প্রবলেম, করা হয় না। তাই জন্য কিন্তু জেনারেলদের আজকাল কন্ডিশন সব থেকে খারাপ। যদি এই কাস্ট বেস সেন্সাস করা হয়ে থাকে আমার তো মনে হয় এটার একটা পজিটিভ দিক। Next, the plan conduct a caste-based census in the next financial year has been announced by the Jharkhand government. The government made this announcement in response to a question from Congress MLA Pradeep Yadav. The question was raised during the State Assembly budget session. Cabinet Ministry Deepak Birua assured that the survey would be carried out in the upcoming financial year. The proposal of the caste-based census is approved by the state government February 2024. Okay. Next. Genome sequencing of the how many TB isolators is announced as complete by the Union Minister Dr. Jitendra Singh. Genome sequencing and the how many TB isolates was the genome sequencing এটা ডিএনএ বলছি, একটা প্রসেস যেটাকে বলা হয়ে থাকে, এটার মাধ্যমে কতগুলো ইন্ডিয়ান মিনিস্ট্রি ডক্টর জিতেন্দ্র সিং অ্যানাউন্স করেছে যে কতগুলো টিবি একসাথে মানে আইসোলেট করতে পারবে। 15,000 TB, 12,000 TB, 14,000 TB না 10,000 TB, অপশন ডি 10,000 TB এখানে দিয়ে রেখেছে পুরোপুরি। ইন্ডিয়ান মিনিস্ট্রি জিতেন্দ্র সিং সামিট অর্গানাইজড ওয়ার্ল্ড টিবি ডে নিউ দিল্লি। Achievement represents a significant breakthrough the fight against the tuberculosis.
This achievement also marks the major progress in India's commitment to eliminate the TB ahead of the World Health Organization. একটু আগেই পড়লাম টিভিতে এখন কতটা ইন্ডিয়া কমে গেছে 15 থেকে 23 এর মধ্যে, মানে এত বছরে কতটা কমেছে। Launch program data driven research eradicated TB, which focused the data driven research in the eradicated TB. A key component of this initiative is the Indian tuberculosis genomic surveillance consortium led by the Department of Biotechnology, CSIR and ICMR in collaboration with leading clinical institution. For the kind information, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় আমাদের কোলাবোরেশন দিয়ে দেয়। কার কোলাবোরেশনে এই জিনোম সিকোয়েন্সিংটা চলছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড কি বলে টিবি বা মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে কোন ডিপার্টমেন্ট আরো কাজে রয়েছে, কাদের সাথে আরো কোলাবোরেট করা হচ্ছে। একটা হচ্ছে ডিবিটি, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, সিএসআইআর অ্যান্ড আইসিএমআর। ওকে, the objective of the program is to sequence more than 32,000 TB isolates and identify the resistance, mutation and improve treatment outcomes. একটা মোর দ্যান 32,000 TB আইসোলেট করতে হবে এবং তাদের ড্রাগ রেজিস্ট্যান্স কি কোন ওষুধটা এর সাথে কাজ করতে পারে, ড্রাগ রেজিস্ট্যান্স এবং তার ইমপ্রুভ ট্রিটমেন্ট, তার জন্য মানে তাকে প্রশমিত করতে কোন ড্রাগ দেওয়া যেতে পারে এবং তার কার্যকারিতা বা তার পজিটিভ দিকগুলো সেটা নিয়ে আলোচনা করতে হবে, সেটার উপরও নোট করতে হবে বা ফোকাস করতে হবে। In which city will the Billie Jean King Cup Asia Oceania Group 1 be held for the first time? আমি এই স্পোর্টস এর কোশ্চেন গুলো খুব একটা দিই না, কিন্তু এখন দিচ্ছি একটাই কারণে, কারণ আজকাল গভর্নমেন্ট স্পোর্টস নিয়ে অনেক ইনিশিয়েটিভ স্টেপ নিচ্ছে। যেহেতু স্পোর্টসটা ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে রয়েছে, আজকাল দেখবে নিউজিল্যান্ডের সাথেও কিন্তু স্পোর্টস নিয়ে একটা ট্রিটি হয়েছে। এফটিএ ছাড়াও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ইউকে ছাড়াও স্পোর্টস এর উপরে আলাদা একটা নোটিশ দেওয়া হয়েছে, মানে প্যাক্ট করা হয়েছে। তো কোথাও না কোথাও কিন্তু স্পোর্টস এর ক্যাটাগরিটা, স্পোর্টসটা কিন্তু আমাদের এখন গভর্নমেন্টের একটা দুটো কান্ট্রির বায়োলেটারাল ট্রেড সাবজেক্ট বা বায়োলেটারাল ইম্প্যাক্টের উপর পড়ছে। সেই জন্য আমি কিন্তু স্পোর্টস থেকে কোশ্চেন গুলো করে রাখছি বা দিচ্ছি। কি দিচ্ছে এখানে? পুনে, বারাণসী, গান্ধীনগর, নান অফ দিস। পুনে, Billie Jean King Cup Asia Oceania Group 1 will be hosted in Pune for the first time. The prestigious Billie Jean King Cup Asia Oceania Group 1 tournament is set to be hosted in Pune for the first time in Indian tennis history. The event is held at the Mahalunga Belwadi Tennis. এর আগে একবার পড়ছিলাম না, Mahalunga Belwadi Tennis Complex. From April 8 to 12 will mark the Maharashtra hosting in the international tennis tournament after 25 years. Nothing else, এখানে আর কিছু পড়ার নেই। কে পার্টিসিপেট করেছিল? 6 টিম এশিয়ান রিজিয়ন ইনক্লুডিং নিউজিল্যান্ড, চাইনিজ তাইপেই, হংকং, কোরিয়া আর থাইল্যান্ড will play the round table format. ওকে, চলো নেক্সট। Government increased salaries, allowances and pensions of MPs according to the Gazette notification issued by the Ministry of Parliamentary Affairs on March 24. The centre has increased the salary, allowances and pension members of the Parliament 14% created effective April 1, 2023. Option A. না, এটা 14% করতে গেল। March 24 affairs 23 না 23 কোথায়? 25. Option A is the right answer. দিয়ে দিচ্ছে এখানে 24%, যেটা 2023 তে ছিল 24%। নেক্সট, Delhi CM Rekha Gupta presented a budget rupees 1 lakh crore for 2025 to 26. অপশন দিয়ে দিচ্ছে 2 lakh crore, 3 lakh crore, 1 lakh crore না 1.5 lakh crore। কি দিচ্ছে এখানে? অপশন সি, রেখা গুপ্তা বাজেট পেশ করছে 1 লাখ crore। কবে? মানে 1 লাখ crore, 1 লাখ টাকা কোশ্চেন দিয়েছে তো ভুল। Delhi CM Rekha Gupta presented a budget 1 lakh crore 2025-26. এখানে দিয়েছে কোশ্চেন গুলো। এখানে চিফ মিনিস্টার এবছর জানি আমরা রেখা গুপ্তা সিলেক্টেড করা হয়েছে। কিসের উপর? প্রিভিয়াস ইয়ার বাজেটের কত ছিল? 31.5%। এখান থেকে এখানে প্রেজেন্টেড করা হয়েছে 2025 to 26 এ 31.5% প্রিভিয়াস ইয়ার বাজেটের পরিপ্রেক্ষিতে। Delhi government financial year 26 budget is focused areas like in infrastructure development, electricity, roads and water.
দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যালোকেটেড 5,100 crore মহিলা সমৃদ্ধি যোজনা, 2,140 crore আয়ুষ্মান ভারত। এইগুলো ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু আওয়ার পলিটি অ্যান্ড গভর্নেন্স। 5,100 crore হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা, তারপরে কি দিচ্ছে 2,144 crore হচ্ছে আয়ুষ্মান ভারত, অ্যান্ড 1,000 crore হচ্ছে ইম্প্রুভিং কানেক্টিভিটি দিল্লি এনসিআর, কানেক্টিভিটি মিন মেট্রো অ্যান্ড রোড। And the government has allocated 5,500 crore in 2025 budget for the cleaning and Yamuna river. Exactly, it's very needed. কারণ এই যে গঙ্গা গঙ্গা বলছি, শীতকাল আসলে একটা যমুনার রং আলাদা হয়ে যাচ্ছে, গরমকালে একটা কালার আলাদা হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে ওর মধ্যে পিঙ্ক ব্লজম দেখা যাচ্ছে। এবার অনেক সময় লাস্ট টাইম 2024-এ না 23-তে যমুনা নদীতে কিন্তু ওই সাদা সাদা ফেনার মতো লোকে বলছিল বরফ তো হয় না, ভগবান যেন ওটা বরফ কিনা, সাদা সাদা ফেনা প্রচুর দেখা গেছে, পুরো শালটাই যে দেখা গেছে। তো সেই জন্য দিয়েছে 500 crore in the 2025 budget for the cleaning Yamuna river. এইখানে কোশ্চেন দিতে পারে যমুনা রিভার কেন এত পলিউটেড, মানে ওয়াই যমুনা রিভার ইজ পলিউটেড ইন মানে আদার্স যে রিভার গুলো রয়েছে তাদের তুলনায় বেশি কম্পেয়ার টু আনাদার রিভার। যমুনা রিভার কেন বেশি পলিউট থাকছে? এক তো হচ্ছে পুরো ইউপি ইন্ডাস্ট্রিয়াল বেসটাই কানেক্ট করছে যমুনা রিভারের সাথে, ওকে। দেন এদিক থেকে পাঞ্জাব বলছি, হরিয়ানা, রাজস্থান, তাদেরকেও কানেক্ট করছে, ইন্ডাস্ট্রিয়াল বেসটা করছে যমুনা রিভারে। তারপর ওপর থেকে দিল্লির পলিউশন, দিল্লির যত ওয়েস্টেড যমুনা পার্কের সাইড গুলোতে যা মানে যত গার্বেজ ফেলার জায়গা হচ্ছে ঠিক সাইড গুলোতে, তো পুরো পলিউশনের হাবটাই যদি ওই জায়গাটাতে বানিয়ে দেওয়া হয় তো স্বাভাবিকভাবে মাটির জল তো দূষিত হবেই। দ্যাটস ওয়াই দ্য ক্লিনিং, মানে কেউ মানে আমি যে কটা বছর ছিলাম 7-8 বছরে, আমি মানে লাস্ট ইয়ার 6-7 মাস ধরে আমার মানে এখানে এসে চুলটা একটু বেটার হয়েছে। যা আমার হেয়ার কন্ডিশন ছিল, ওখানকার খাবার থেকে বলতে ওখানকার যে জলের কন্ডিশন এত জঘন্য, খুবই জঘন্য। নেক্সট, আর নেই, চলো আজকের মতো এইটুকুই। কালকে সানডে অফ, আবার নেক্সট দিন ক্লাসে। আজকে কিছু বেছে নিই যে আজ দুদিনের কম্পাইলে যা যা কোশ্চেন হবে কারেন্ট অ্যাফেয়ার্সে, তার সাথে আমি দেখছি আরো অন্যান্য এক্সামের যেরকম কোশ্চেন থেকে পিআইকিউ থেকে যদি পারি সলভ করার, সেগুলো আমি নিয়ে আসবো। যে পিআইকিউতে কেমন কারেন্টের সাথে বেস করে কোশ্চেন অ্যান্সার দিয়ে থাকছে সেটা আমি চেষ্টা করছি করার। চলো আজকের মতো এইটুকুই, পরে আবার দেখা হবে।